আচ্ছা, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। সেখানে ভিডিওটা অন করে কিভাবে? সেখানে দেখতে পারার কথা, বাট ঠিক আছে কিনা। আচ্ছা, জুমের তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ, মানে দেখা যাচ্ছে? সেই মন ভাই নাই তো, এই সেট আপে আমার একটু সমস্যা হচ্ছে আর কি। দেখা যাওয়ার কথা না, কোন একটা দেখা তো যাচ্ছে না। কোনটা দিয়ে অন করে? আচ্ছা, wait। আচ্ছা, ফেসবুকে যারা আছো তারা কি দেখতে পাচ্ছ? কথা শোনা যাচ্ছে? একটু জানাও তো কমেন্টে। তো শুনতে পাচ্ছি না নাকি? Wait, wait। আচ্ছা, এটা কি ঠিক আছে? আচ্ছা, জুমে যারা আছো তারা এখন দেখতে পাচ্ছো? আচ্ছা, এখন দেখা যাচ্ছে। আর ফেসবুকে দেখি। আচ্ছা, ফেসবুক থেকে যারা জয়েন হয়েছো তারা কথা শুনতে পাও? একটু জানাও তো কমেন্টে, তাহলে ক্লাসটা শুরু করে ফেলবো। আচ্ছা, মাইক্রোফোন তো। আচ্ছা, শোনা যাচ্ছে তাহলে দুই জায়গাতেই। আচ্ছা, আরেকবার জাস্ট কনফার্ম করো, ফেসবুকে যারা আছো তারা সবাই শুনতে পাচ্ছ কিনা, আর জুমে যারা আছো তারা সবাই শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্টে একবার জানিয়ে দাও, তাহলে ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি আজকে। ওকে।
আচ্ছা, তাহলে আজকে আমাদের অনেকদিন পর তোমাদের সাথে দেখা, আবার ঈদের পরে ক্লাস নেওয়া, আজকে প্রথম ক্লাস। তো ঈদের আগে আমরা বেসিক ম্যাথমেটিক্সের ক্লাসগুলো শেষ করেছিলাম, আর গতিবিদ্যা সবে মাত্র শুরু করেছিলাম, একটা ক্লাস সম্ভবত নিয়েছিলাম। সেখানে গতিবিদ্যা, স্মৃতিবিদ্যা, তারপর বলবিদ্যা, তারপরে ত্বরণ ত্বরণ মনে হয় আলোচনা হয় না আমাদের, স্মরণ, বেগ, তারপর দ্রুতি এবং গড় বেগ নিয়ে আমরা মনে হয় একটু আলোচনা করেছিলাম, এবং তোমাদের সম্ভবত কিছু এইচডাব্লিউ দিয়েছিলাম। তোমরা পোস্ট করেছিলে বেশ কয়েকজন, আমারই আসলে দেখা হয় নাই। আমি দেখে ফেলবো নি আজকের ভিতরেই, এবং ঠিক আছে কিনা তোমাদের জানিয়ে দিব। আচ্ছা, তাহলে ক্লাসের আগে তোমাদের ঈদ কেমন কাটলো সবার? এটা একটু সাউন্ড অফ করে দিই। হ্যাঁ, ভালো, আমারও মোটামুটি ভালো কেটেছে, বাট আমার খালামণি মারা গেছিলো, বড় খালামণি ঈদের পরে 22 তারিখের দিকে, তো আসতে এই জন্য একটু লেট হয়ে গেছে আর কি, প্লাস একটু অসুস্থ ছিলাম। আচ্ছা, যাই হোক, কথা না বাড়ি আমরা ক্লাসটা তাহলে শুরু করে ফেলি। আমাদের আজকে গতিবিদ্যা লেকচার 2। গতিবিদ্যা লেকচার 2। আচ্ছা, আমরা গত ক্লাসে মানে গতিবিদ্যা জাস্ট মাত্র শুরু করেছিলাম, এবং স্মরণ, তারপরে বেগ, গড় বেগ, এগুলো কিছু করেছিলাম, কিছু প্রবলেমও করছিলাম। তো আজকে আমাদের ক্লাসটা শুরু হবে ত্বরণ থেকে, ত্বরণ বা অ্যাক্সেলারেশন। ত্বরণ বা অ্যাক্সেলারেশন। আচ্ছা, ত্বরণ বা অ্যাক্সেলারেশন সোজা বাংলায় যদি বলি, এটা ডেফিনেশন তোমরা সবাই পড়ে এসেছো 9-10-এ। এটা হচ্ছে সময়ের সাথে আমাদের বেগের পরিবর্তনের হার। এখানে কিন্তু আমরা বেগ বলছি, বেগ মানে তাহলে বেগের সাথে অবশ্যই দিকটা সম্পর্কিত আছে, তার মানে ত্বরণের সাথেও কিন্তু দিকটা সম্পর্কিত আছে। তার মানে ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, ত্বরণের একটা সুনির্দিষ্ট মান আছে, প্লাস অবশ্যই একটা ডিরেকশন আমাদের উল্লেখ করতে হবে, কারণ ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা ত্বরণটা বের করবো কিভাবে? ত্বরণ হচ্ছে আমাদের সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। তাহলে আমরা যদি ডেফিনেশন লিখি, তো আমরা ডেফিনেশন লেখার সময় আমরা গড় ত্বরণের ডেফিনেশনটা আগে দেখব। গড় ত্বরণ, গড় ত্বরণটা কি হবে? গড় ত্বরণ হচ্ছে আমাদের একটা যে কোনো নির্দিষ্ট সময় ব্যবধানে, যে কোনো সময় ব্যবধানে মোট বেগের যে পরিবর্তন হয় এবং মোট যে সময়ের পরিবর্তন হয়েছে, এই দুইটার একটা অনুপাত। তাহলে আমাদের গড় ত্বরণ কি? মোট যে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই মোট সময়। যেরকম আমরা গড় বেগের ক্ষেত্রে কি দেখছিলাম, যে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, এখানে আমাদের থাকবে মোট বেগের পরিবর্তন ডিভাইডেড বাই মোট সময়। তাহলে এখানে লিখে ফেলি বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই এই পরিবর্তন হতে যতটুকু আমাদের সময় লাগছে, মোট সময়, মোট সময়। এখন বেগের পরিবর্তন সাধারণত আমরা কিভাবে বের করতে পারি? এটা হচ্ছে আমাদের শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিয়ে ফেলবো। শেষ বেগ, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই মোট সময়। আমরা সাধারণত আদি বেগকে ইউ দিয়ে প্রকাশ করে থাকি এবং শেষ বেগকে ভি দিয়ে প্রকাশ করি। তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন আসবে? ত্বরণকে আমরা গড় ত্বরণ, সাধারণত কোনো কিছু গড় বোঝাতে উপরে একটা বার চিহ্ন দেওয়া হয়, তো আমি এখানে এ বার চিহ্নটা দিচ্ছি। এ বার যদি দেওয়া থাকে তাহলে আমরা কি বুঝবো? এটা বুঝবো যে গড় ত্বরণ এখানে মিন করতেছে। তাহলে শেষ বেগ কি লিখবো? শেষ বেগ লিখবো ভি, আদি বেগ লিখবো ইউ ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে আমাদের গড় ত্বরণের রাশিমালা। এখন আমি গড় ত্বরণ শব্দটা উচ্চারণ করতেছি কারণ ধরো আমরা যখন একটা বাইক নিয়ে, ধরো ঢাকা থেকে আমরা বগুড়ার উদ্দেশ্যে, ধরো আমি এখান থেকে বগুড়া যাব, ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে আমি রওনা দিলাম। এখন তো যাত্রা পথে আমার বেগ সবসময় একরকম ছিল না, বেগ সবসময় একরকম ছিল না, মানে হচ্ছে অবশ্যই আমাদের বেগের পরিবর্তন হয়েছে। এখন বেগের যদি পরিবর্তন হয় তার মানে অবশ্যই ত্বরণ হয়েছে। এখন ত্বরণের সম্বন্ধে আরও কিছু আলোচনা আছে, এটা আমরা আস্তে আস্তে করে ফেলবো। তা আমরা গড় ত্বরণ হচ্ছে আমাদের যে কোনো সময় ব্যবধানে আমাদের মোট বেগের পরিবর্তন ডিভাইডেড বাই মোট সময়ের অনুপাতটা। তাহলে এটা আমরা এভাবেও লিখতে পারি, যেহেতু আমরা পরিবর্তনকে কোন রাশি দিয়ে প্রকাশ করি, একটা ডেল্টা চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করতাম না যখন আমরা বেসিক ম্যাথমেটিক্সের ক্লাসগুলো করেছিলাম, আমরা ডেল্টা দিয়ে পরিবর্তন বোঝাচ্ছিলাম। ডেল্টা টি মানে হচ্ছে তোমার নির্দিষ্ট দুটো সময় ব্যবধানে কতটুকু তোমার টাইম ডিফারেন্স, এটা প্রকাশ করে। তাহলে আমরা এবারকে এভাবেও লিখতে পারি যে ওপরে ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি।
ডেল্টা ভি দিয়ে আমরা বোঝাবো ওই সময় ব্যবধানে আমাদের বেগ কত থেকে কতটুকু পরিবর্তন হয়েছে, এবং ডেল্টা টি দিয়ে বোঝাবো আমাদের সময়ের পার্থক্য, মানে কতটুকু সময়ের ভিতরে আমরা বিবেচনা করতেছি বিষয়টা। তাহলে এটা হচ্ছে আমাদের গড় ত্বরণ। এখন যদি আমাদের এই সময় ব্যবধানটা অনেক ছোট হয়ে যায়, আচ্ছা তার আগে একটা উদাহরণ এমনি দিই। ধরো আমাদের যখন 2 সেকেন্ড সময় আমাদের ধরো মোটর বাইকের বেগ ছিল, ধরো কত দিব, ধরো 7 মিটার পার সেকেন্ড দিলাম, 7 মিটার পার সেকেন্ড, এবং তারপরে কিছু সময় অতিবাহিত হয়েছে, ধরো এবার কত দিব, ধরো 7 সেকেন্ডে আমাদের এখন বেগটা বেড়ে হলো কত, বেগ বেড়ে হয়েছে ধরো কত দেওয়া যায়, 22 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি গড় ত্বরণ বের করতে বলে, গড় ত্বরণ বের করতে বলে, তাহলে আমরা কি করব, এ বার ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, বা সোজা কথা আরও যদি ভালো করে লিখি তাহলে ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি দেওয়া আরও বেটার। তাহলে এটা কীভাবে আসবে, আচ্ছা এটুকু দেখা যাচ্ছে তো, হ্যাঁ আচ্ছা 22 মাইনাস 7 ডিভাইডেড বাই 7 মাইনাস 2, তাহলে এখানে আসবে 15 আসবে ডিভাইডেড বাই 5, আমাদের এখানে আসতেছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। মানে আসলে হচ্ছে বিষয়টা কেমন, এই যে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড নিচে আরেকটা সেকেন্ড, তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারবো মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার সেকেন্ড ইনভার্স, এরকম 2 দিতে পারবো, অসুবিধা নেই। তাহলে এটা মোটামুটি আমরা একটা গড় ত্বরণ মানে ত্বরণ বের করে ফেললাম। বাট এখানে আমি গড় ত্বরণ কেন বললাম, কারণ আমরা এখানে শুধু দেখো ইনিশিয়াল আর ফাইনাল এই দুইটা শুধু ভ্যালুগুলো জানি। আচ্ছা কেউ একজন কিছু লিখেছো সম্ভবত, আচ্ছা মোট সময় টি, মোট সময় মানে হচ্ছে আসলে আমাদের দুইটা সময়ের ব্যবধান, মোট সময় মানে হচ্ছে যে তোমার 2 সেকেন্ড থেকে 7 সেকেন্ড, এই সময়ের ভিতর আমরা বিবেচনা করতেছি, এই সময়ের ভিতর কতটুকু সময় লাগছে সেটাই হচ্ছে মোট সময়। সেটা হচ্ছে তুমি যখন শুরু করতেছো কোথায় থেকে আর শেষ করছো কোন সময়, যে এই দুটার ভিতর ব্যবধান, এটাকে আমরা মোট সময় বলতেছি। এটা তুমি ডেল্টা টি দিয়ে ওই দুটো সময়ের ব্যবধান হিসেবেও বলতে পারো, অসুবিধা নেই। ক্লিয়ার মাহফুজুর রহমান? হ্যাঁ মাহফুজুর রহমান, জুমে তো ক্লাস হচ্ছে, তুমি জুমে জয়েন করে ফেলেছো আশা করি। আচ্ছা এটা তোমারই আইডি সম্ভবত, ঠিক আছে। আচ্ছা এখন গড় ত্বরণ, গড় ত্বরণ থেকে গড় ত্বরণ আমরা কি পাই, গড় ত্বরণে একটা গড় হিসাব, যেহেতু শব্দেই আছে গড় আছে, অবশ্যই এটা হচ্ছে একটা গড় হিসাব। গড় হিসাব মানে হচ্ছে দেখো আমরা 2 সেকেন্ড থেকে 7 সেকেন্ড সময়ের মাঝখানে আমরা কিভাবে চলেছি এই ইনফরমেশন কিন্তু আমাদের এখানে দেওয়া নেই। আমাদের এখানে দেওয়া আছে আমাদের 2 সেকেন্ড সময়ে বেগটা কত ছিল এবং 7 সেকেন্ড সময়ে বেগটা কত ছিল, এই দুটো ইনফরমেশন আমাদের জানা আছে। কিন্তু তার মাঝখানে কিভাবে বেগটা চেঞ্জ হয়েছে কিনা, আদৌ তোমার 22 মিটার পার সেকেন্ডের চেয়ে বেশি হয়েছে কিনা বা 7 মিটার পার সেকেন্ডের চেয়ে কম হয়েছে কিনা, বা এই দুটোর মাঝখানে কি সবসময় ছিল কিনা, এই ইনফরমেশনগুলো কিন্তু এখানে নাই। সেজন্য এটা হচ্ছে একটা গড় হিসাব। কিন্তু আমি যদি যে কোনো একটা মুহূর্তে যদি ত্বরণ কতটুকু সেটা জানতে চাই, যে কোনো একটা মুহূর্তে ত্বরণ কতটুকু, ধরো আমাদের কত দেওয়া যায়, ধরো 4 সেকেন্ড সময় যখন ছিল তখন আমাদের বেগ কি হারে পরিবর্তন হচ্ছিল, এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা কি করব, তাহলে আমাদের চলে যেতে হবে ওই যে, আচ্ছা বার চিহ্ন দিয়ে আমরা সাধারণত ব্যবহার করি গড় বোঝাতে, অনেক ক্ষেত্রেই বার ব্যবহার করি। অবশ্য ভেক্টর ক্ষেত্রে, ভেক্টর নোটেশনের ক্ষেত্রে অনেক সময় যে এ বার, এটা দ্বারা এ ভেক্টরও বোঝায়, বাট বার চিহ্নটা গড় বোঝাতে অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়। অনেক জায়গায় দেখে থাকবা যে বার চিহ্ন দিয়ে গড় বোঝায়। ধরো আমি যদি গড় বেগের কথা বলি সেখানে সাধারণত এরকম ভি বার লিখবো, যদি গড় ত্বরণের কথা বলি এ বার লিখবো, এরকম লেখা হয়, সমস্যা নেই। আচ্ছা জুমে জয়েন হতে পারছে না, আচ্ছা জুমে কেন জয়েন হতে পারবে না দেখি তো, কি ব্যাপার, মাউস পয়েন্টার কোথায় গেল? জুমে কি পার্টিসিপেন্ট, আচ্ছা জুমের তো কোনো সমস্যা দেখছি না, জয়েন তো করার কথা, অনেকেই তো জুমে জয়েন করছে তো। আচ্ছা তোমরা একটু কমেন্টে কেউ জুম লিঙ্কটা একটু দিয়ে দিও তো, যারা জুমে আসো, যদি তোমাদের ফেসবুক অন থাকে। জুমে তো অনেকেই জয়েন করছে, বাকিরা কেন পারতেছে আমি নট শিওর। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই জুমে কিন্তু লেকচার 3-তে ক্লাসটা আছে, লেকচার 2-তে কিন্তু আমাদের লেকচার 2 ক্লাসটা কিন্তু হয় নাই। আমি একটু অসুস্থ ছিলাম, তো আর বগুড়া থেকে আসতে পারি নাই, আমাদের কিন্তু সেকেন্ড লেকচারটা হয় নাই। তোমরা লেকচার 3 থেকে জয়েন করতে পারবে আই গেস।
ফেসবুকে কিন্তু লেকচার 2 দেওয়া আছে, কিন্তু তোমরা জুমে যদি লেকচার 3 তে চলে যাও ওখানে আশা করি পেয়ে যাবা সবাই। দেখো তো যদি এখন জয়েন করতে পারার কথা। আচ্ছা আমরা আলোচনায় চলে যাই, কোথায় ছিলাম? আচ্ছা হ্যাঁ, এটা আমরা 2 সেকেন্ড থেকে 7 সেকেন্ড সময়ের মাঝখানে একটা গড়, আমাদের বেগের পরিবর্তনের হারটা কেমন ছিল একটা গড় হিসাব আমরা জানতে পারতেছি। কিন্তু আমরা যদি মাঝখানে কোনো একটা পয়েন্টে আমাদের বেগের পরিবর্তন কিভাবে হচ্ছিল এটা যদি জানতে চাই, তাহলে আমাদের কার সাহায্য নিতে হবে? আমাদের ডিফারেন্সিয়েশনের কনসেপ্টগুলোর সাহায্য নিতে হবে, যেটা নিয়ে আমরা বেসিক ম্যাথমেটিক্সের ক্লাসে বিস্তারিত আলোচনা করছিলাম। আশা করি তোমাদের মাথায় বিষয়টা আছে। তাহলে সেটা কিভাবে বের করব? একটা নতুন পেজ নিয়ে নিই। আমাদের গড় ত্বরণ কীভাবে বের করলাম আমরা একটু আগে? গড় ত্বরণ বের করলাম এ বার ইকুয়ালস টু ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি। এখন আমাদের সময় ব্যবধান যদি অনেক ছোট হয়, ধরো একটা হচ্ছে 4 সেকেন্ড, যেহেতু আমরা 4 সেকেন্ডে বের করতে চাচ্ছি, 4 সেকেন্ডে আমাদের ওই সময় ওই মুহূর্তে ত্বরণটা কেমন ছিল এটা বের করতে চাচ্ছি। আমাদের 4 সেকেন্ডে যদি বের করতে চাই তাহলে আমাদের একদম 4 সেকেন্ড এবং 4 সেকেন্ড থেকে সামান্য একটু সময় অতিবাহিত হয়েছে, ধরো 4.0000001 সেকেন্ডে যদি আমি বের করতে চাই, 4.001 সেকেন্ডে আমি যদি বেগটা বের করি এবং এই মুহূর্তের ভিতরে আমি গড় বেগটা বের করি, তাহলে ওই গড় বেগটা হবে আমাদের তাৎক্ষণিক বেগের সমান। কখন? ওই 4 সেকেন্ড ওই মুহূর্তে। তাহলে সেটা কিভাবে লিখবো? সেটা আমরা নোটেশনে এভাবেই লিখি, এবার আচ্ছা এবার দিব না, এবার দিব এ দিব, কারণ আমরা ওই মুহূর্তের ত্বরণটা জানতে চাচ্ছি। লিমিট ডেল্টা টি অ্যাপ্রোচেস 0 ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি। এটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক ত্বরণ বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। একটু লিখে ফেলি, তাৎক্ষণিক ত্বরণ বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। ইনস্ট্যান্টেনিয়াস বানানটা ভুলে গেলাম, আচ্ছা যাই হোক। বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। তাহলে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, এটাকে আমরা সংক্ষেপে কিভাবে লিখি? এই যে এই পুরা নোটেশনটাকে এটাকে আমরা কিভাবে লিখি? যে লিমিট, এই যে আমরা একটা দেখছিলাম ডিফারেন্সিয়েশন ক্লাসগুলোতে, ডেল্টা এক্স অ্যাপ্রোচেস 0 ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এটাকে আমরা কিভাবে লিখি? এটাকে আমরা লিখি ডিডিএক্স অফ ওয়াই। এখানে আমাদের এক্স এর বদলে টি আছে, তাহলে আমরা এটা কি লিখবো? এ ইজ ইকুয়ালস টু ডি ডিটি অফ ভি, এটা পাবো। এটুকু সবার ক্লিয়ার? যতটুকু আলোচনা হলো আচ্ছা, ফেসবুকে যারা আছো তারা কি জুমে জয়েন করতে পারছো এখন? আচ্ছা, এটুকু ক্লিয়ার। তাহলে আমরা কি পারলাম? আমরা আগের ক্লাসে দেখছিলাম, ওখানে আমাদের আগের ক্লাসে কি এসেছিল? ভি বা তাৎক্ষণিক বেগ, এটা হচ্ছে আমাদের ভি ইকুয়ালস টু ডিডিটি অফ এস। ডিডিটি অফ এস মানে কি? এটা হচ্ছে আমাদের বেগ হচ্ছে স্মরণের টাইম ডেরিভেটিভ বা সময়ের সাপেক্ষে আমাদের স্মরণের ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো বেগের একটা ফাংশন পাবো। আমরা যদি বেগের ফাংশনকে আবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা ত্বরণের ফাংশন পাবো। এবং ফাংশনটা কার হবে? ফাংশন হচ্ছে টি এর ফাংশন, মানে সময়ের সাপেক্ষে, মানে আমরা সময় ইনপুট দিব এবং ওই সময় আমাদের বেগটা কত ছিল অথবা ওই সময় আমাদের ত্বরণটা কত ছিল এগুলো পেয়ে যাব। তার মানে ভি ইজ এ ফাংশন অফ টি, এরকম আসবে ভি অফ টি। এখানে আমাদের এ অফ টি, যেরকম আমরা লিখি না, এই যে এফ অফ এক্স লিখি না, এই যে এফ অফ এক্স ইকুয়ালস টু ধরো এই যে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স, এরকম। তাহলে ধরো আমাদের এ অফ টি একটা ফাংশন আসলো, এ অফ টি ইকুয়ালস টু ধরো কি দিব? ধরো 2t স্কোয়ার প্লাস 3, এরকম একটা ফাংশন ধরে নাও, এরকম আসতে পারে, এরকম একটা ফাংশন আসতে পারলো। তাহলে ধরো আমাদের নতুন পেজ নেই, তাহলে আমাদের একটা ফাংশন যদি দেওয়া থাকে এরকম এস ইকুয়ালস টু একটা ফাংশন যদি দেওয়া থাকে এস ইকুয়ালস টু এফ অফ টি, তাহলে আমরা এই স্মরণের ফাংশন থেকে এস বা স্মরণের ফাংশন থেকে আমরা বেগের ফাংশন পেতে পারবো।
বেগের ফাংশন পেয়ে যাব, ত্বরণের ফাংশন পেয়ে যাব, এবং ত্বরণের পরের জিনিসগুলো আসলে তোমাদের লেভেলে আলোচনা করা হয় না, বাট আপাতত দরকারও নাই, মানে সেকেন্ডটা পর্যন্তই সোজা কথা, এস থেকে ভি এবং ভি থেকে এ, এইটুকু আলোচনায় সীমাবদ্ধ রাখবো আমাদের আলোচনা। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, যেটা আমি একটু বুঝাইতে নিলাম তখন, বা এটা তো হয়তো তোমাদের আলোচনা আগেও করছি, তো না বললেও হয়তো। আচ্ছা, ধরো এটা আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর আছে ভি, এক্স অ্যাক্সিস বরাবর আছে টি বা টাইম। তাহলে এটা আমাদের কি গ্রাফ বলবো? এটা বলবো আমাদের বেগ বনাম সময় গ্রাফ বা ভি ভার্সেস টি গ্রাফ। এই ভি ভার্সেস টি গ্রাফ থেকে কিন্তু আমাদের ত্বরণের যত আইডিয়া বা আমরা ঢাল থেকে বা ডিফারেন্সিয়েশন করে যে আমাদের আইডিয়াগুলো আমরা পেয়েছি, এই গ্রাফ থেকে আমাদের ত্বরণের আইডিয়াটা চলে আসবে। যেমন ধরো এটা একটা গ্রাফ যদি হয়, ধরে নিলাম ভি আর টি এর যে সম্পর্ক আছে এটা এরকম একটা গ্রাফ, এরকম একটা র্যান্ডম একটা গ্রাফ যদি হয়, তাহলে ধরো এটা একটা পয়েন্ট এবং এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট দুটো যদি যোগ করে দিই, এই পয়েন্টে ধরো টাইম ছিল আমাদের টি1, এই পয়েন্টে আমাদের টাইম ছিল ধরো টি2, এবং তারপর ধরে নাও এই পয়েন্টে আমাদের বেগ ছিল ভি1, এই পয়েন্টে আমাদের বেগ হচ্ছে ভি2। তাহলে দেখো এইটুকু কি, এই দুটো ডিফারেন্স, এটা হচ্ছে আমাদের ডেল্টা ভি, এবং এই যে ডিফারেন্স এটা হচ্ছে আমাদের ডেল্টা টি। তাহলে আমরা যদি যে এই সরলরেখাটা কি করছে, আমাদের যেই দুইটা পয়েন্ট অফ কনসার্ন, একটা কি যে এই পয়েন্ট, একটা হচ্ছে এই পয়েন্ট দুটোকে আমরা সরাসরি সরলরেখা দিয়ে যুক্ত করে দিছি। এখন যদি আমি ওই সরলরেখার ঢাল বের করি, তাহলে বলো তো আমরা কি পাবো? আচ্ছা, একজন একটা কোশ্চেন করছো, পজিশন ফাংশন এক্স অফ টি দিয়ে, হ্যাঁ পজিশন ফাংশন দিয়ে বের করতে পারি, হ্যাঁ ওটা একটু সামনে আমরা আলোচনা আসবে, সমস্যা নেই, ওটা নিয়ে আলোচনা হবে। পজিশন ফাংশন এবং সরণের ফাংশন একটু ডিফারেন্স আছে, আজকের ক্লাসে আমরা ওই আইডিয়াটা পেয়ে যাব। আচ্ছা, এটা একটু বড় তো, এই সরলরেখা, এই যে সবুজ কালার যে সরলরেখা এই দুটো পয়েন্টকে যুক্ত করছে, ওই সরলরেখা যদি আমরা ঢাল বের করি, ওই ঢালটা আমাদের কি নির্দেশ করবে? হ্যাঁ, অনেকে বলছো গড় ত্বরণ, হ্যাঁ সবাই বলছো গড় ত্বরণ। আচ্ছা, ফেসবুকে কেউ কমেন্ট করো যদি জানা থাকে তোমাদের। হ্যাঁ, এটা আসলে নির্দেশ করবে গড় ত্বরণ বা অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। এটাই আমরা একটু আগে ক্লাসের শুরুতে যেটা দেখছি ওই টপিকটাই। এটা কিভাবে আসবে? এটা আসবে এই যে এ বার ইকুয়ালস টু ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি। ওই যে আমরা সরলরেখার ঢাল বের করার সময় কি করছিলাম, যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা এখানে y অক্ষ বরাবর আছে ভি, x অক্ষ বরাবর আছে টি, জাস্ট তাহলে এটা কি হবে v2 মাইনাস v1 ডিভাইডেড বাই টি2 মাইনাস টি1। এখন যদি আমি টি1 সময়ে ওই মুহূর্তে যদি আমাদের ত্বরণ কতটুকু ছিল সেটা যদি বের করতে চাই, তাহলে কি করবো বলো তো একটু? তাহলে আমরা কি করব? যদি আমি টি1 সময় আমাদের ত্বরণ কত ছিল এটা যদি এক্স্যাক্টলি বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে আমরা কিভাবে বের করব দেখি। আচ্ছা, ডিফারেন্সিয়েশন করে কাছাকাছি পয়েন্ট নিতে হবে, হ্যাঁ ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, আমাদের যদি ভি এর ফাংশনটা জানা থাকে, ভি অফ টি ফাংশনটা জানা থাকে, তাহলে তো খুবই সহজ। আমরা ডিফারেন্সিয়েশন করে এক্স্যাক্টলি যেই ফাংশনটা আসবে ওই ফাংশনে টি1 বসাই দিব। ফাংশনে যেখানে যেখানে টি আছে সেখানে আমরা টি1 এর ভ্যালু ধরো কত 2 সেকেন্ড যদি থাকে তাহলে 2 সেকেন্ড সরাসরি বসাই দিব। আর যদি না থাকে তাহলে কি করব? এই যে টি2 পয়েন্টটাকে আস্তে 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 কাছাকাছি নিয়ে আসবো। টি2 পয়েন্টটাকে কাছাকাছি নিয়ে আসে একদম ধরো এই যে এখানেই দিব টি2 পয়েন্টটা যদি এখানেই হয়, তখন ওই দুটাকে যদি আমি একটা সরলরেখার দ্বারা যুক্ত করি, তাহলে সরলরেখাটা মেইনলি কি হবে? ওই টি1 পয়েন্টে আমাদের ওই বক্ররেখার একটা স্পর্শক হবে, আর ওই স্পর্শকের ঢালই নির্দেশ করবে, ওই স্পর্শকের যে ঢালের মান হবে ওটাই আমাদের নির্দেশ করবে টি1 পয়েন্টে তাৎক্ষণিক ত্বরণ বা এক্স্যাক্টলি ওই মুহূর্তে যে ত্বরণটা ছিল সেটা। তাহলে এইটুকু আইডিয়া আশা করি সবার ক্লিয়ার, সবাই ঠিকঠাক বলছো। আচ্ছা, তাহলে সবার গড় ত্বরণ, গড় বেগ, তারপরে তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক বেগ, এই আইডিয়াগুলো ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে তাহলে সামনে আমরা প্রসিড করি। হ্যাঁ, শূন্যর কাছাকাছি আমরা সময় ব্যবধান নিব। টি1 আর টি2 ব্যবধান খুবই জিরোর কাছাকাছি হবে, একদম টেন্স টু জিরো বলতে পারি, টু জিরো। আচ্ছা, এটাকে আমরা আরেকভাবেও লিখি, আরেকটা একটু দেখাই।
ত্বরণটাকে। আচ্ছা আমরা কি দেখছিলাম, আমাদের ভি ইকুয়ালস টু আসছিল ডিডিটি অফ এস। আচ্ছা এখানে কিন্তু আমরা জাস্ট দেখো ভ্যালু কিন্তু ব্যবহার করছি, আসলে কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা বেগ শব্দটা বলতেছি, তাৎক্ষণিক বেগ, সেই হিসেবে আমাদের এখানে ভেক্টর সাইনগুলো ইউজ করা উচিত ছিল। যেরকম ধরো যে ভি ভেক্টর, এরকম ভি ভেক্টর, এবং এটা হচ্ছে ডিএস ভেক্টর, এরকম দেওয়া উচিত আসলে। তারপর আমরা এ ভেক্টর যেটা দিচ্ছিলাম, এ ভেক্টর, কারণ এগুলো ভেক্টর রাশি তো, সেই হিসেবে আমাদের এটা দেওয়া উচিত। বাট সাধারণত এই তোমার গতিবিদ্যার আলোচনায় বেশিরভাগ আমাদের একমাত্রিক গতি নিয়ে আলোচনা বেশি আছে, তো সেক্ষেত্রে আমাদের ভেক্টর সাইনগুলো অনেক ক্ষেত্রে আমরা অমিট করে থাকি, সমস্যা নেই। আচ্ছা এটা ইকুয়ালস টু কি দেখলাম, এটা ইকুয়ালস টু দেখলাম ডিডিটি অফ ভি ভেক্টর। এখন দেখো এই ভিটাকেও আবার এস এর মাধ্যমে আমরা কিভাবে লিখতে পারি, এই যে এভাবে লিখতে পারি না, দেখো তো একটু খেয়াল করো, এই যে এভাবে লেখা যায় না, এটা আসলে এই যে এরকম, এটাকেও আমরা এভাবে লিখতে পারি, অসুবিধা নেই। এই যে ডিডিটি অফ এস এভাবে লেখা যায়। তাহলে এখানে যেহেতু ভি আছে, আমি ভিটাকে বড় করে লিখলাম এস এর মাধ্যমে, ঠিক আছে না? হ্যাঁ, এখন এটাকে পুরোটা এভাবে লেখে, এভাবে ডি টু এস ভেক্টর ডিটি টু। এটা হচ্ছে আমাদের সময়ের সাপেক্ষে স্মরণের যে ফাংশনটা আছে, এটা হচ্ছে ডাবল ডেরিভেটিভ। একবার ডিফারেন্সিয়েশন করছো, তারপর যে ফাংশনটা পাইছো ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করবো, তারপর যে ফাংশনটা পাবো সেটা হচ্ছে আমাদের ত্বরণের ফাংশনটা আসবে। সোজা কথা আমি যদি ভেক্টর সাইনগুলো অমিট করি, তাহলে সোজা কথা এভাবে লিখবো, ভি ইকুয়ালস টু হচ্ছে ডিডিটি অফ এস, আর এই ইকুয়ালস টু আসবে আমাদের ডিডিটি অফ ভি, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি যদি স্মরণের ফাংশন দিয়ে লিখতে চাই, তাহলে ডি টু এস ডিটি টু। ঠিক আছে, ক্লিয়ার? এইটুকু সবার ক্লিয়ার? আচ্ছা আজকে ফেসবুকে খুব কম সংখ্যক জয়েন করছো, আজকে কি ক্লাসের রিমাইন্ডারটা হয়তো দেওয়া হয় না, এই জন্য কি ভুল করে ফেলছে নাকি? আচ্ছা ক্লিয়ার। আচ্ছা জিহাদ হোসেন তুমি আরেকবার বলতে বলছো। আচ্ছা জিহাদ হোসেন তুমি ক্লিয়ার কোন এই অংশটা আরেকবার বলবো? আচ্ছা আরেকবার একটু বলতেছি। আচ্ছা আমাদের ভি ভেক্টর আমরা আগের স্লাইডে যেটা লিখছিলাম, আগের স্লাইডে এইভাবে লেখা হয়েছিল, ভি ইকুয়ালস টু ডিডিটি অফ এস। ডিডিটি অফ এস, এখানে আমি ভেক্টর সাইনটা দেই নাই, ভেক্টর সাইনটা আসলে দেওয়া উচিত, কারণ কি, কারণ বেগ ত্বরণ এগুলো হচ্ছে একটা ভেক্টর রাশি। বাট আমাদের ধরো গতিবিদ্যা আলোচনায় সবসময় আমরা একমাত্রিক সরলরৈখিক গতি বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা খুব বেশি মাথা ঘামাই না ভেক্টর চিহ্ন দিয়ে। বাট ভেক্টর যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে, অবশ্যই আমাদের ভেক্টর সাইনগুলো মানে আমলে নিতে হবে, কনসিডারেশনে নিতে হবে। তাহলে ভি ইকুয়ালস টু যেহেতু ডিডিটি অফ এস, আর এ ইকুয়ালস টু আমরা দেখলাম ডিডিটি অফ ভি ভেক্টর। আবার এই ভিকে কি লেখা যায়, ভিকে স্মরণের টাইম ডেরিভেটিভ হিসেবে লেখা যায় না? হ্যাঁ, স্মরণের টাইম ডেরিভেটিভ হিসেবে লেখা যায়। তাহলে আমি এইটা এখানে রিপ্লেস করে দিলাম, এখানে ভি এর বদলে আমি এই জিনিসটা রিপ্লেস করে দিলাম, তাহলে এরকম লেখা যায় না? আর এই জিনিসটাকে দেখো, একবার স্মরণকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, তারপর যেই ফাংশনটা পাইছে ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এটাকে আমরা এরকম নোটেশনে লিখি। তোমরা ম্যাথে শিখে যাবা সামনে, সমস্যা নাই, জাস্ট আপাতত একটু মাথায় রাখো যে এরকম একটা নোটেশন দিয়ে লেখা হয়, ডি টু এস ভেক্টর, তারপর ডি টি টু, এভাবে লেখা হয়, সমস্যা নেই। এটা যদি মাথায় না ঢোকে অসুবিধা নাই, তোমরা ম্যাথে বিস্তারিত শিখতে পারবা। জাস্ট মাথায় কেন ঢুকবে না, অবশ্যই ঢোকা উচিত। এটা হচ্ছে তোমার স্মরণের যে ফাংশনটাকে আছে, এটাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করবো, কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। আচ্ছা জিহাদ হোসেন ক্লিয়ার তুমি? আশা করি এটা ক্লিয়ার হওয়া উচিত। আচ্ছা দুইবার ডিফারেন্সিয়েশন করলে ভ্যালু চেঞ্জ হবে না? আচ্ছা এই দুইবার ডিফারেন্সিয়েশনের বিষয়টা সমস্যা নাই, এটা আমাদের সামনে আমি উদাহরণ দিব, অসুবিধা হবে না। আচ্ছা ভাই ওইটা কি টি টু নাকি টি স্কোয়ার? আচ্ছা এটা টি স্কোয়ারের মতোই আর কি, এই যে টি এর ওপরে, বাট অনেকে দেখবা এভাবে বলে, মানে ডি টু এস ডিটি টু এরকম বলে, অনেকে ডি টু এস ডিটি স্কোয়ারও বলে, সমস্যা নেই, একটা বললেই হলো। এই যে ডি এর মাথায় একটা দিবা, আর টি এর মাথায় একটা দিবা, ডি টু এস ডিটি টু। বা ধরো এখানে যদি এরকম থ্রি থাকতো, তাহলে টি থ্রি এস ডিটি থ্রি এভাবে বলতে পারতো।
দেখবা এই যে অনেকে আবার বলে না, মানে এটা আসলে বলা ঠিক না, যেরকম এই যে এটাকে বলে এরকম ডিএস বাই ডিটি, এটা আসলে ডিএস বাই ডিটি বলা উচিত না। এটা আসলে দেখবা আমি সবসময় বলি যে ডি ডিটি অফ এস, মানে স্মরণের টাইম ডেরিভেটিভ বা এস এর টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, ডি ডিটি অফ এস। এই যে প্রথমে ডি, তারপর ডিটি অফ এস, এভাবে, নট ডিএস বাই ডিটি। এটা বলতে পারো, এটা এই যে এখানে যেটা আছে ডেল্টা এস বাই ডেল্টা টি, এটা বলতে পারো, এটা সমস্যা নেই, এটা বাই দিয়ে বলতে পারো। বাট এটা আসলে একটা পুরো একটা নোটেশন, তো সেজন্য আসলে এটা ওইরকম বাই দিয়ে বলা ভ্যালিড হবে না। এটা তোমরা বলবা ডিডিটি, ডি ডিটি অফ এস। আচ্ছা, আর এটার দুইবার ডিফারেন্সিয়েশন বিষয়টা উদাহরণ আসবে, অসুবিধা নেই, বুঝতে পারবা। আরেকটা বিষয়, একটা একটু ইনসাইট একটু বলি তোমাদের। তোমাদের হয়তো যে সারওয়ার ইমন ভাই ভেক্টর শুরু করছে না, ভেক্টর ভেক্টর লব্ধি পড়াইছে তোমাদের, ভেক্টর লব্ধি, অন্তর্ফল, এই জিনিসগুলো কি একটু আলোচনা হয়েছে ক্লাসে? জানা তো একটু। ভেক্টর লব্ধি, তারপরে ভেক্টর অন্তর্ফল। আচ্ছা, লব্ধি নির্ণয় পড়াইছে তো না? আচ্ছা আচ্ছা, তাহলে সমস্যা নেই। হ্যাঁ, লব্ধি পড়াইছে, ওকে। আচ্ছা, আমাদের ত্বরণকে যদি আমি ভেক্টর সাইন দিয়ে লিখি তাহলে কেমন আসবে? এ ভেক্টর ইকুয়ালস টু, আমরা এ ইকুয়ালস টু কি দেখলাম? আচ্ছা, এটা আগে লিখি, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখানে দেখো আমাদের এখানে কিন্তু শুধু মাত্র ম্যাগনিটিউড আছে। ম্যাগনিটিউড আমরা কেন নিছি? ধরে নিলাম যে আমাদের যে বস্তুর গতি নিয়ে আমরা কনসার্ন, এটা ধরো শুধুমাত্র যে এটা হলো পজিটিভ এক্স অ্যাক্সিস, একটা একমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে গতিশীল, মানে এটা আশেপাশে যাচ্ছে না আর কি, একমাত্রিক, যা সোজাসুজি যাচ্ছে, বেগের ডিরেকশন হয় তোমার এদিকে আছে, না হলে উল্টা দিকে আছে, এরকম উল্টা দিকে যদি থাকে তার আগে একটা মাইনাস থাকবে, অসুবিধা নাই। তাহলে কিন্তু আমাদের যদি একমাত্রিক গতি সরি, এসিটা বন্ধই করে দিই। আচ্ছা, যাই হোক, আচ্ছা যেমন ধরো এটা একটা ভেক্টর, জাস্ট এমনি ভেক্টর একটু আলোচনা করে এটা একটু বুঝাই দেই। আচ্ছা, এটা ধরো আমাদের, এটা হচ্ছে আমাদের ইউ ভেক্টর, এটা হচ্ছে আমাদের ইউ ভেক্টর, এবং এটা হচ্ছে আমাদের ভি ভেক্টর। আচ্ছা বলো তো, তাহলে আমরা যদি ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর এটা বের করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, ভি ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর, মানে সোজা কথা এখানে আমাদের দুইটা ভেক্টরের লব্ধি বোঝাচ্ছে, কিন্তু আমি এটাকে কিভাবে লিখলাম? ভি ভেক্টর এবং মাইনাস ইউ ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধি। এটা হচ্ছে আসলে ভি ভেক্টর আর ইউ ভেক্টরের অন্তর্ফল, বাট আমি এটাকে লব্ধির মাধ্যমে কিভাবে লিখলাম? ভি ভেক্টর আর মাইনাস ইউ ভেক্টরের লব্ধি। তাহলে ইউ ভেক্টর যদি এটা হয়, বলতো মাইনাস ইউ ভেক্টর কেমন হবে? মাইনাস ইউ ভেক্টর হবে একদম এটার কপি ক্যাট, জাস্ট এটার ডিরেকশনটা উল্টা দিকে হবে, এটা হচ্ছে আমাদের মাইনাস ইউ ভেক্টর। তাহলে এখন যদি আমি ভি ভেক্টর আর মাইনাস ইউ ভেক্টর এই দুইটার যদি লব্ধি বের করতে চাই তাহলে কি করব? এদের আদি বিন্দুকে একই জায়গায় রাখবো, তারপর একটা সামান্তরিক আঁকাবো, ওই সামান্তরিকের যে কর্ণটা হবে ওই কর্ণটা আমাদের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে আমরা যদি এটা আঁকায় ফেলি তাহলে কেমন হবে দেখি তো, এটা কপি করা যাওয়ার কথা। এটা এরকম কপি করে নেই, কপি করে এই যে এখানে বসাই দিব দুটার আদি বিন্দু এক জায়গায়, তারপর আমরা সামুদ্রিকটা ফর্ম করে ফেলবো। সামুদ্রিকটা যদি ফর্ম করে ফেলি কেমন হবে? সামুদ্রিকটা সুন্দর হচ্ছে না, ধরো একটু যেরকম একটু আঁকায় ফেলি, ধরো এই যে এটা, এই সামুদ্রিকের কোন কর্ণটা? এই কর্ণটা, এই কর্ণটা, এই কর্ণটা কি নির্দেশ করবে? এই কর্ণটা হচ্ছে আমাদের ভি ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর, অথবা এটা আসলে কি ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, এটা নির্দেশ করবে। আচ্ছা, এইটুকু ক্লিয়ার? যেটা বুঝাইলাম, সেম ম্যাগনিটিউড অপোজিট ডিরেকশন, হ্যাঁ ওটা হচ্ছে ঋণাত্মক দিক, ঠিক আছে। আমার ইমন ভাই হয়তো ঢাকায় ল্যান্ড করছে, ল্যান্ড করে নেপাল থেকে মাত্র ল্যান্ড করলো, ল্যান্ড করে আগুন আগুন ঝরাচ্ছে।
আচ্ছা আচ্ছা বলো তো, এই যে সবুজ ভেক্টরটা, তোমার ইউ যদি আদি বেগ হয় এবং ভি যদি শেষ বেগ হয়, তাহলে এই যে আমাদের সবুজ ভেক্টরটা পাইলাম, এই সবুজ ভেক্টরের ডিরেকশনটা কার ডিরেকশন নির্দেশ করতেছে একটু বলো তো চিন্তা করে। সবুজ ভেক্টরের যে ডিরেকশন, এটা আসলে কিসের ডিরেকশন? আমি যদি ভি কে বলি এটা হচ্ছে আমাদের শেষ বেগ, ভি যদি আমাদের শেষ বেগ হয় এবং ইউ ইউ ভেক্টর এটা যদি আমাদের আদি বেগ হয়, তাহলে আমাদের এই সবুজ যে ভেক্টরটা এটা আসলে কিসের ডিরেকশন নির্দেশ করতেছে? আচ্ছা, একজন লিখছো অ্যাক্সেলারেশনের ডিরেকশন, আরেকজন লিখছো মাহফুজুর ডেল্টা ভি। আচ্ছা ডেল্টা ভি ঠিক আছে, বাট আরেকটু স্পেসিফিকলি বলো। আমি ডিরেকশন যেহেতু বলছি না, একটু ডিরেকশনটা আসলে কার? ডেল্টা ভি ঠিক আছে, ইয়েস, হ্যাঁ অ্যান্সারটা ঠিক আছে। দুইজন লিখেছো অ্যাক্সেলারেশন, হ্যাঁ ওটা আসলে অ্যাক্সেলারেশন এর বা ত্বরণের দিক নির্দেশ করতেছে। হ্যাঁ লব্ধি ভেক্টর এটাও ঠিক আছে, বাট এই যে এটা দেখো আমাদের ত্বরণের ভেক্টর যে সমীকরণটা ছিল সেটা কেমন ছিল? এ ভেক্টর ইকুয়ালস টু ভি মাইনাস কই গেল, ভি মাইনাস ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর ডিভাইডেড বাই টি, ডিভাইডেড বাই টি। এই যে দেখো ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, ওখানে দেখো একটু খেয়াল করো, এই যে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর এই জিনিসটাই না, ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর এটাই এই জিনিস না? আর তো টি কি, টি সমস্যা নাই, টি একটা স্কেলার, একটা ভেক্টরকে যদি আমি একটা স্কেলার দিয়ে গুণ করি এবং স্কেলারটা যদি পজিটিভ হয়, একটা পজিটিভ স্কেলার যদি হয়, তাহলে তো সেটা কখনোই তোমার ডিরেকশন চেঞ্জ করবে না। ধরো একটা ভেক্টর যদি এ ভেক্টর হয়, এটাকে যদি আমি একটা পজিটিভ স্কেলার 2 দিয়ে গুণ করি, তাহলে কি এ ভেক্টরের ডিরেকশন চেঞ্জ হবে? 2 এ ভেক্টর এর ডিরেকশন যেদিকে, এ ভেক্টরের ডিরেকশন একই দিকে। অথবা যদি আমি 2 দিয়ে যদি ভাগও করি, 2 দিয়ে ভাগ করা মানে কি 0.5 দিয়ে গুণ করা, তাহলে আমাদের এ ভেক্টরের ডিরেকশন যেদিকে, এ ভেক্টর ডিভাইডেড বাই 2 ওটার ডিরেকশনও একই দিকে। সো এখানে আমাদের যদি টি একটু মোটামুটি একটা বড় সময় হয়, বড় সময় মানে ধরো আমাদের 0.0001 সেকেন্ড, এত কম সময় যদি না হয়, মোটামুটি একটু যদি বড় সময় হয়, ধরো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সময় হয়, তাহলে আমরা বলবো এই সবুজ ভেক্টরটা আসলে আমাদের নির্দেশ করতেছে গড় ত্বরণের দিক নির্দেশ করতেছে, গড় ত্বরণের দিক নির্দেশ করতেছে। আর টি যদি খুবই ছোট হয়, খুবই যদি ছোট হয়, তাহলে ওটা আসলে আমাদের কি তাৎক্ষণিক বেগের দিক নির্দেশ করতেছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের আদি বেগের ডিরেকশন ছিল এই দিকে, আমাদের শেষ বেগের ডিরেকশন হচ্ছে এই দিকে, কিন্তু আমাদের ত্বরণের ডিরেকশন কোন দিকে দেখছো? বিদঘুটের দিকে। আদি তোমার আদি বেগের ডিরেকশন যেদিকে, শেষ বেগের ডিরেকশন একদিকে, ত্বরণের ডিরেকশন পাইলাম মানে ওই দুটার একটার কোনো দিকেও না, এমনি বিদঘুটে একটা দিকে হয়ে গেল। তার মানে কি আমাদের ত্বরণের দিক সবসময় যেদিকে আমাদের বেগ আছে, বেগের দিক সেদিকে যে হবে এমন কোনো কথা নেই। বাট এটা ধরো সরলরৈখিক গতির ক্ষেত্রে সত্য। সরলরৈখিক গতি যদি হয়, মনে করো আমাদের আচ্ছা এখানে 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 একাই সমস্যা নেই, ধরো আমাদের এটা হচ্ছে আমাদের আদিবেগ ইউ ভেক্টর, উপরে বার দিয়েও ভেক্টরকে প্রকাশ করা যায়, অসুবিধা নেই। আর ভি ভেক্টর ধরো শেষ বেগ, একটু বড় 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 আকারের একটা ভেক্টর দিলাম, বড় ভেক্টর দিয়ে বোঝাচ্ছি একটু মানে ম্যাগনিটিউড বেশি আর কি, সোজা কথা বেগের মান বাড়ছে এরকম একটা বিষয়। তাহলে এটা হচ্ছে আমাদের ভি ভেক্টর। এটা যদি ভি ভেক্টর হয় তাহলে কি হবে, আমরা কি লাগবে, আমাদের যে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর এটা লাগবে। তাহলে আমরা মাইনাস ইউ ভেক্টর কীভাবে পাবো? মাইনাস ইউ ভেক্টর হচ্ছে ইউ ভেক্টরই, কিন্তু জাস্ট ডিরেকশনটা উল্টা দিকে, মানে যে এরকম এইরকম, এটা হচ্ছে আমাদের মাইনাস ইউ ভেক্টর, মাইনাস ইউ ভেক্টর। তাহলে কি করবো আমরা যদি এখন লব্ধি বের করতে চাই দুইটা, ভি ভেক্টর আর মাইনাস ইউ ভেক্টরের, আমি এখানে সাইডে একাই, বোঝা যাবে আশা করি, তোমরা বুঝে ফেলছো অলরেডি আমার মনে হয়, এটা জাস্ট বিস্তারিত বোঝানোর আর কিছু তেমন নাই। ধরে নাও এই যে এটা হচ্ছে আমাদের ভি ভেক্টর, এই যেটা হচ্ছে আমাদের মাইনাস ইউ ভেক্টর, এটা হচ্ছে এই দুটার আদি বিন্দু, এটা হচ্ছে ভি ভেক্টর, এটা হচ্ছে মাইনাস ইউ ভেক্টর। তাহলে বলো তো এই দুটার লব্ধি কেমন হবে? আচ্ছা দেখবা আমি কিন্তু ভেক্টর বোঝানোর সময় বিভিন্ন রকম সাইন ইউজ করি, কখনো আমি ভি এর উপরে এরকম একটা বার দেই, কখনো ভি এর উপরে এভাবে একটা বার দেই, কখনো ভি এর নিচে একটা বার দেই, এই 3 ভাবেই লেখা যায়। আরও একটা উপায় আছে, কি করি ওটা বোর্ডে তো আর আঁকানো যাবে না, একটু বোল্ড করে দেয়, এরকম বোল্ড করে দেয়, দেখবা বইয়ে বোল্ড হরফে লেখা থাকে। এই 4 ভাবে আমরা ধরো সিম্বলিক্যালি এই 4 ভাবে প্রকাশ করতে পারি। আর একটা উপায় আছে জ্যামিতিক উপায়, এটা তোমরা এগুলো মনে হয় তোমাদের ইমন ভাই পড়ানোর কথা, পড়ায় ফেলছে সম্ভবত আই গেস। আচ্ছা কোথায় ছিলাম? হ্যাঁ, এখন এই দুটো যদি লব্ধি বের করি তাহলে কি হবে?
এই যে এত বড় সাইড কেটে নিব, এত বড় সাইড এখান থেকে কেটে নিলে যতটুকু থাকবে। আমি এটা ডিটেলস পড়াচ্ছি না, এটা ইমন ভাই তোমাদের আশা করি পড়াইছে, এতটুকু থাকবে। এটা হচ্ছে আমাদের ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। এখানে দেখো ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর ডিরেকশন আমাদের বেগের দিকে, আদি বেগও ছিল এইদিকে, শেষ বেগও আমাদের এইদিকে, ত্বরণও হয়েছে আমাদের এইদিকে, অথবা মাঝে মাঝে ত্বরণ হয়তো এইদিকে না হয় তোমার এইদিকে আসতে পারে, মানে তখন কি হচ্ছে আসলে মন্দন হচ্ছে সেই জন্য। তাহলে আমি এখানে যেটা বলতে চাচ্ছি একটু রিভিউ করি। এখানে আমি যেটা বলতে চাচ্ছি, ধর আমাদের একমাত্রিক গতি বা সরলরৈখিক গতির ক্ষেত্রে আমাদের আদি বেগের দিক শেষ বেগের দিক এক মানে যেদিকে থাকে ত্বরণের দিক আমাদের ওই দিকে পাই অথবা তার বিপরীত দিকে পেতে পারি। বাট আমাদের যদি একমাত্রিক গতি না হয়, এরকম ধরো দ্বিমাত্রিক গতি বা ত্রিমাত্রিক গতি যদি হয়, এখানে আমি এটা একটা দ্বিমাত্রিক গতির উদাহরণ হতে পারে, কারণ এটা ধরো একমাত্রিক নয়, মানে বোর্ডের তল লাগছে এখানে আর কি, একটা প্লেনে সীমাবদ্ধ ছিল। তাহলে দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক গতির ক্ষেত্রে আমাদের ত্বরণের দিক বা গড় ত্বরণের দিক বা তাৎক্ষণিক ত্বরণের দিক সবসময় আমাদের যে বেগের দিকেই হবে এরকম কোনো নিশ্চয়তা নাই, অন্যদিকেও হইতে পারে। বুঝতে পারছো ক্লিয়ার যেটা বলতে চাচ্ছি? একটু বেশি ঘুরায় পেঁচায় বললাম নাকি? বুঝতে পারছো? আচ্ছা ক্লিয়ার। কারো সমস্যা থাকলে বলো, তাহলে আরেকবার রিপিট করতে পারি। সোজা কথা, আমাদের ত্বরণের দিক সবসময় যে বেগের দিকে হবে এমন কোনো নিশ্চয়তা নাই, ত্বরণের দিক যে কোনো একদিকে হইতে পারে। আচ্ছা ঠিক আছে, সবাই মোটামুটি বুঝতে পারছো। আচ্ছা তাহলে আমাদের সরণ, ত্বরণ, গড়বেগ, গড় দ্রুতি, তারপর মন্দন। আচ্ছা মন্দন যদি বলে তাহলে মন্দন আইডিয়া আছে আই গেস, ওটা আলাদা করে পড়ার দরকার নেই। বাট মন্দনের ক্ষেত্রে একটা বলবো, ধরো আমি যদি ত্বরণ লিখি, যদি আমি ত্বরণ যদি লিখি ধরো -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমি যদি এটাকে মন্দন বলি, তখন মন্দন যখন বলবা তখন আর এই যে মাইনাস সাইনটা দেওয়ার দরকার নেই, কারণ মন্দন মানেই হচ্ছে ঋণাত্মক ত্বরণ, তখন আর আলাদাভাবে মাইনাস দেওয়া লাগবে না, তখন ওটাকে সরাসরি বলতে পারবা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাও তোমরা জানো আশা করি, যেহেতু 9-10 পড়ে আসছো, এটা আসলে বলার দরকার ছিল না। আচ্ছা তাহলে যতটুকু আলোচনা হয়েছে সবার ক্লিয়ার আশা করি। চলো এখন আমরা কিছু একটু প্রবলেম করি। আচ্ছা আচ্ছা তাহলে যেহেতু আমরা যে স্মরণের ফাংশন অনেক কথা বলছি, একজন বলছিল যে 2বার ডিফারেন্সিয়েশন করা মানে বুঝতেছে না বা এরকম, ওই জিনিসটাগুলো এখন আলোচনা হবে। চলো একটা প্রবলেম দেখি। ধরো আমাদের একটা স্মরণের ফাংশন এস অফ টি, এটা একটা ফাংশন, এটা দেওয়া আছে আমাদের, কত দেওয়া আছে 1/3 টি কিউব প্লাস থ্রাইস টি, 1/3 টি কিউব প্লাস থ্রাইস টি। এটা একক ধরো যে মিটার এককে আর কি, আমরা এসআই এককই বেশি ব্যবহার করব, মিটার একক। তাহলে তাহলে আমাদের যদি একটা, আমরা ধরে নিলাম যে বস্তুটা একমাত্রিক ভাবে চলমান আর কি, একটা অক্ষ বরাবর, মানে সরল পথে সোজা দিকে গতিশীল। তাহলে আমি যদি এর বিভিন্ন সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা যদি একটা তোমার স্থানাঙ্কের মাধ্যমে যদি বের করতে চাই তাহলে কেমন হবে? ধরো এই যে এটা একটা লাইন, একদম হয়তো সোজা হয় নাই, আচ্ছা এটা আমি এখান থেকে লাইন নিলেই তো হয়, সুন্দর সুন্দর লাইন আছে, কোথায় গেল দেখি তো, ও সরি কালার চেঞ্জ করতে হবে না, এবার হবে, এই তো নাও সোজা হয়েছে, হ্যাঁ সোজা হয়েছে, তাও তো বাঁকা হইলো। আচ্ছা যাই হোক, আচ্ছা মনে করো এটা একটা সরলরেখা আর কি। তাহলে এখন আমাদের যেহেতু এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের স্মরণের ফাংশন, তাহলে আমরা এখানে টি এর বিভিন্ন মান যদি বসাই তাহলে আমাদের বিভিন্ন সময় পর পর আমরা কতটুকু দূরত্ব অতিক্রম করছি এটা পেয়ে যাব। তাহলে ধরো এখানে লিখি, ধরো আমাদের যখন টি ইকুয়ালস টু 0 ছিল, টি ইকুয়ালস টু 0, এটা একটু নিচে লিখি তো তাহলে ভালোই তো, এটা দেখি সিলেক্ট করে নিচে নিয়ে আসি। হ্যাঁ ধরো এখানে টি ইকুয়ালস টু 0 সেকেন্ড, এখানে টি ইকুয়ালস টু 0 যদি বসাও কত আসবে? 0 মিটারই আসবে, মানে তখন দূরত্ব অতিক্রম করে নাই, কেবল তো যাত্রা শুরু করলো, ঠিকই তো আছে 0 মিটার। তারপর ধরো কত দিব, টি ইকুয়ালস টু 1 সেকেন্ড যদি হয়, দেখো তো কত আসে, টি ইকুয়ালস টু 1 সেকেন্ড যদি বসাও তাহলে 3.33 মিটার, হ্যাঁ তাহলে 3.33 মিটার। তারপরে ধরো টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে কত দেখো তো, টি ইকুয়ালস টু 2 সেকেন্ড,
2 সেকেন্ড হলে 2 কিউব 8, তাহলে 3 আর 4.67 মনে হবে, না 8.67, হ্যাঁ 8.67। আচ্ছা তোমার একটু জানাও তো কত হয়, আর আমারগুলো ঠিক আছে কিনা একটু দেখো। তারপর ধরো t = 3 মিটার, 3 সেকেন্ডে বের করি। t = 3 সেকেন্ড যদি হয় তাহলে আমাদের আসবে 18 মিটার, একটু লিখে নিয়ে আসছি আর কি। তারপর t = যদি 4 সেকেন্ড, 4 সেকেন্ড যদি হয় তাহলে আসবে আমাদের 33.33 মিটার। তারপর t = যদি 5 সেকেন্ড, t = 5 সেকেন্ড, 5টা সুন্দর হয় নাই, t = যদি 5 সেকেন্ড হয় তাহলে 56.67 মিটার। আরেকটা বের করি, t = এখানে তীর চিহ্ন দেই, এটা চলমান, এদিকে এস আরও আছে। t = 6, তখন যাবে 90 মিটার দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা তোমরা একটু চেক করো কত আছে, আর আমি একটু ব্রেক দেই, আজাদ দিচ্ছে, একটু ব্রেক হয়ে যাক। আর ইতিমধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে একটু তোমরা করে ফেলতে পারো, তাহলে আমরা সেশনটা শেষে অ্যান্সার করে ফেলবো। আচ্ছা একজন লিখছো এস অফ টি এর ফাংশন একবার ডিফারেন্সিয়েট করলে কি ভি এর ফাংশন পাওয়া যাবে? হ্যাঁ ওইটাই আমরা করব এখানে আর কি। আর এখানে কি আছে দেখি। আচ্ছা স্লাইডটা একটু কালারফুল করলে ভালো হবে। আচ্ছা আজকে ক্লাসে কোনো স্লাইডই ছিল না, আর আমার ক্লাসে ধরো স্লাইডটা গুরুত্বপূর্ণ না, স্লাইডের চেয়ে আমি যে কথাগুলো বলি প্লাস কথাগুলো বলি এবং যা লিখি তো সেগুলো ফলো করার চেষ্টা করবা। কারণ আমাদের দেখছি আমাদের বেশিরভাগের টেন্ডেন্সি যেটা আছে, আমাদের যে রিসেন্ট যে জেনারেশন আছে স্টুডেন্ট জেনারেশন, আমি এটা খেয়াল করছি যে তোমরা সব কিছু মানে ভাইয়াদের ওপর একটু বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাও, যে ভাইরা যে স্লাইড দেয় সেই স্লাইডটা পড়ে তোমরা রিভিশন দিতে চাও, মানে ভাইরা যে প্র্যাকটিস শিট দেয় সেটা পড়ে তোমরা সব কিছু কভার করতে চাও। বাট
আমি বলবো, আর অ্যাটলিস্ট আমার স্টুডেন্ট যারা আছো তারা এটা কখনোই করবা না। আমি যা ক্লাসে পড়াই হ্যাঁ এটা তোমরা পড়বা ঠিক আছে, বাট রিভিশন দিবা, সব কিছু করবা, বই ফলো করবা, বই মাস্ট, বই ফলো করবা। আমি যেগুলো বলি এখানে সেগুলো লিখবা। আমি শুরুর দিকে হয়তো তোমাদের বলছিলাম যে আমরা ক্লাসে নোট করবা কিভাবে, আমি মুখে যেটা বলবো সেটাও তোমরা নোট করবা। যে আমি যদি ভুল বলে থাকি ভুলটাই নোট করবা, তাহলে বলবা যে আচ্ছা ভাই তো এটা বলছিল, এটা তো মনে হয় ঠিক বলে নাই, তাহলে এটা আমি ভাইকে আরেকবার কোশ্চেন করে দেখি বা ফ্রেন্ডসদের সাথে ডিসকাস করে দেখি তারা কি বলে। তাহলে এভাবে আসলে আমি চাই যে তোমরা নিজেরা চিন্তা করে তোমাদের ধারণাগুলো বিকশিত করো, নিজে নিজে চিন্তা করো, নিজে নিজে প্রবলেম সলভ করো, এবং বই পড়ো, বই ফলো করো, বইয়ে অনেক প্রবলেম আছে, ওগুলো সলভ করো। জাস্ট আমার ক্লাস লেকচারে শুধুমাত্র লেকচারে আমি যা কিছু পড়াই সেগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়েও না। এই জন্য দেখো আমি কিন্তু সবসময় কিন্তু স্লাইড কিন্তু তৈরি করি না, শুধুমাত্র আমি আগের ক্লাসে মনে হয় স্লাইড তৈরি করছিলাম, তোমাদের বেসিক ম্যাথমেটিক্সের ক্লাসগুলোতেও কোনো স্লাইড বানাই নাই, সব কিছু নিজে হাতে হাতে লিখে যতটুকু করানো যায়। হয়তো প্রবলেম তোলার জন্য অনেক কিছু সময় লেখা লাগে, একটা বড় স্টেটমেন্ট প্রবলেমে থাকলে ওই সময় আমি জাস্ট স্লাইডটা নিয়ে আসি, আর জাস্ট স্লাইডটা থাকে হচ্ছে আমি কি টপিক পড়াবো জাস্ট ওটা মনে করার জন্য, অথবা আমি খাতায় লিখে নিয়ে আসি জাস্ট কি টপিক পড়াবো। এটা হচ্ছে জাস্ট একটা ট্র্যাডিশনাল তোমাদের অফলাইন ক্লাসের মতোই ভাববা, যে স্যার বোর্ডে লিখে লিখে করাচ্ছে, আমি জাস্ট ওগুলো দেখে আইডিয়াগুলো তুলে নিচ্ছি। তোমাদের কিন্তু আলটিমেটলি বই পড়তে হবে, আমি বলবো তোমরা সবাই বই পড়বা, বই ফলো করবা, ঠিক আছে? হ্যাঁ সমস্যা নেই, বাট তো আমি চেষ্টা করবো যদি স্লাইড বানানো যায় সুন্দর করে অবশ্য ভালোই লাগে। আচ্ছা যাই হোক, এগুলো ঠিক আছে সবগুলো, এটা ডেটাগুলো যেগুলো লিখছি আশা করি ঠিক আছে। আচ্ছা চলো দেখি, তাহলে এখানে আমরা আমাদের এস এর ফাংশন দেওয়া আছে। আমরা এস এর ফাংশন, এটা হচ্ছে এমন একটা ফাংশন যে ফাংশনে আমরা টি এর মান যদি বসাই তাহলে আমাদের ধরো 0 সেকেন্ড সময় থেকে টি এর মান ধরো আমরা 2 বসালাম, তাহলে 0 সেকেন্ড সময় থেকে 2 সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছি সেটা ধরো আমরা সরাসরি পেয়ে যাব। তাহলে ধরো যে এখানে 8.67, 2 সেকেন্ড সময় আমরা শুরু থেকে 8.67 মিটার দূরত্ব অতিক্রম করছি, তাই না? তাহলে আমরা যদি এখান থেকে ভি এর ফাংশন পাইতে চাই, ধরো আমাদের এক্স্যাক্টলি 2 সেকেন্ড পর বা এক্স্যাক্টলি 3 সেকেন্ড পর আমাদের বেগ কত ছিল, এটা যদি আমি জানতে চাই কিভাবে বের করব? খুবই সোজা, আমরা ইয়ে করতে পারি যে ধরো 2 সেকেন্ড সময় পর যদি বের করতে চাই 2 সেকেন্ড নিব এবং 2 সেকেন্ডের অনেক কাছাকাছি একটা সময় নিব 2.001 সেকেন্ড। তাহলে তারপর এই দুটো সময়ের ভিতর আমরা গড় বেগটা বের করব। ওটা যে গড় বেগটা পাবো এটাই হচ্ছে আমাদের ওই 2 সেকেন্ড সময় ওই মুহূর্তে তাৎক্ষণিক বেগের মান। বাট আমরা এত কষ্ট করব, এত কষ্ট করে বের করার জন্য কি আমি ডিফারেন্সিয়েশনে 3.5 ঘন্টা ব্যয় করছি? না, আমরা সরাসরি ডিফারেন্সিয়েশন করে ওই তাৎক্ষণিক বেগের একটা ফাংশনই নিয়ে আসবো, এমন একটা ফাংশন নিয়ে আসবো, ওই ফাংশনে জাস্ট সরাসরি আমরা সময় বসাই দিব, আর তাহলে আমরা বেগের যেই ভ্যালু ওই মুহূর্তে সরাসরি পেয়ে যাব। সেটা কিভাবে করবো? আজ আমরা ভি ইকুয়ালস টু কি জানি? ভি ইকুয়ালস টু আমরা জানি ডিডিটি অফ এস, ডিডিটি অফ এস। তাহলে এস এর ফাংশনটা আমরা লিখি এখানে, ডিডিটি অফ এস এর ফাংশনটা কত? আমাদের 1/3 টি কিউব প্লাস 3t, এটা না? তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো? আমরা তো ক্লাসে শিখছিলাম এটা, আশা করি। বলো তো এটা কত আসবে রেজাল্ট, একটু বলে দেখো। আমি ফর্মুলাগুলো লিখে দিই তাও। আমরা এটা দেখছিলাম ddx অফ x টু দি পাওয়ার n, এরকম যদি কোনো একটা ফাংশন থাকে তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি হবে? n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। আর ddx অফ ধরো একটা কনস্ট্যান্ট k ইন্টু x যদি থাকে তাহলে কি হবে? শুধু k হবে, মানে ওটা বাইরে আসবে আর কি, মানে কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসে, এটা ইকুয়ালস টু শুধু k। আচ্ছা অনেকে হ্যাঁ টি স্কোয়ার প্লাস 3 অনেকে লিখছো, এটা খুব ইজি, তোমরা যারা করছো ডিফারেন্সিয়েশনের ক্লাসগুলো তাদের কাছে খুবই ইজি লাগবে এটা। আচ্ছা এখানে আচ্ছা ওয়াসিকা মারিয়াম, তুমি সম্ভবত আগে আমাদের প্রথম গতিবিদ্যা ক্লাসে মনে হয় ডিফারেন্সিয়েশন বুঝতে একটু অসুবিধা হয়েছিল, তোমার কি এখন এগুলো ক্লিয়ার? ক্লাসগুলো করছিলে তুমি? সম্ভবত, আমার খেয়াল হচ্ছে না, সম্ভবত তুমিই ছিলে। হ্যাঁ তুমি তো রেজাল্টও বলে দিচ্ছ, তার মানে অবশ্যই ক্লাস করছো আই গেস। আচ্ছা আমাদের এটা লিখে ফেলি, তাহলে কত হবে? 1/3 ইন্টু এটা হবে আমাদের 3t স্কোয়ার্ড প্লাস 3 ইন্টু 1, তাহলে আমরা একবারে লিখি টি স্কোয়ার প্লাস 3। তাহলে এখন যদি আমি তোমাদের বলি যে আমাদের 2 সেকেন্ড পর আমাদের বেগ কত,
যে যে এমন একটা কণা যেটা সরল পথে গতিশীল, তার সরণের ফাংশন এরকম, তাহলে ওখান থেকে আমরা বেগের ফাংশনটা পেয়ে গেলাম। তাহলে এখন যদি বলি t = 2 সেকেন্ড সময় আমাদের কণাটার বেগ কত ছিল, সময়ে বেগ কত ছিল, মানে হচ্ছে তাৎক্ষণিক বেগ কত, বেগ কত ছিল, তাহলে বলো কত ছিল, তাহলে v কত আসবে, v হ্যাঁ 7 মিটার পার সেকেন্ড, যেহেতু আমরা এসআই এককে রাখছি সব, তাহলে এই যে 2 স্কোয়ার প্লাস 3, 2 দুগুণে 4 3 7, 7 মিটার পার সেকেন্ড, 7 মিটার পার সেকেন্ড, ঠিক আছে না? হ্যাঁ, এখন তোমাদের আমি একটা কাজ দেই, দেখি তো কয়জন পারো তোমরা, আশা করি সবাই পারবা। এটা হচ্ছে লেখার জায়গা আছে কোথাও, এটা উপরে রেখে দিই। এটা হচ্ছে 2 সেকেন্ড এবং সময় হ্যাঁ, তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে আমাদের 2 সেকেন্ড এবং 7 সেকেন্ড সময় ব্যবধানে গড় বেগ কত আসবে। আমরা এটা তো পাইলাম, আমরা পাইছি 2 সেকেন্ড সময় তাৎক্ষণিক বেগ পাইছি একদম, মানে 2 সেকেন্ড যখন হয়েছে তখন ওই মুহূর্তে আমাদের বেগের মান কত ছিল সেটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাছে কোশ্চেন হচ্ছে আমাদের 2 সেকেন্ড এবং 7 সেকেন্ড এই সময় ব্যবধানে আমাদের গড় বেগ কত ছিল। আমরা গড় বেগ কীভাবে যেন বের করি, আমাদের গড় বেগের যে ডেফিনেশন ওটা হচ্ছে নির্দিষ্ট সময় ব্যবধানে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, এটা, তাই না? আচ্ছা দেখি তো, বের করো তো, দেখি তো এটা কয়জন পারো। 2 সেকেন্ড এবং 7 সেকেন্ড সময় ব্যবধানে গড় বেগ কত হবে, এটা জফলা। কত হবে? আচ্ছা অনেক অনেক রকম অ্যান্সার পাইছি। আচ্ছা কেউ লিখছো 9 মিটার পার সেকেন্ড, একজন দিছো, একজন দিছো 23.93, একজন দিছো 25.33। আচ্ছা দেখি ফেসবুকে তোমরা কারা, ফেসবুকে সবাই 9 দিছো। আচ্ছা 9 কিভাবে বের করছো একটু কেউ বলো তো। আচ্ছা আমি মনে হয়, আচ্ছা কারেক্ট রেজাল্ট আমি একটা পাইছি, আর ম্যাক্সিমাম ভুল করছো। কেন যে তোমরা ভুল করলা? আচ্ছা 9 মিটার পার সেকেন্ড, একজন 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিছো। বেগের একক কি কখনো মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়? গড় বেগ কি একটাই বেগ, অবশ্যই মিটার পার সেকেন্ড হবে কিন্তু। আচ্ছা 9 মিটার পার সেকেন্ড কারেক্ট না, তোমরা একটু আরেকবার ট্রাই করে দেখো তো, 9 মিটার পার সেকেন্ড রেজাল্ট হবে না। আচ্ছা 9 মিটার পার সেকেন্ড কিভাবে আসলো? আচ্ছা এখন অনেকে দেখি কারেক্ট অ্যান্সার দিচ্ছ জুমে যারা আছো। অ্যান্সার আসলে আই গেস 25.33 হবে। আচ্ছা দেখি একটু আমি ইয়ে করে ফেলি। আচ্ছা আগে তোমাদের কাছে এখন আমি যদি কোয়েশ্চেন করি, এখানে গড় বেগ বের করতে বলছে। গড় বেগ বের করার জন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে 2 সেকেন্ড এবং 7 সেকেন্ড এই সময় ব্যবধানে আমাদের অতিক্রান্ত দূরত্ব কতটুকু। 2 সেকেন্ড এবং 7 সেকেন্ড এই সময়ের মধ্যে আমরা কতটুকু দূরত্ব অতিক্রম করছি এটা আমার জানতে হবে। আর সময় ব্যবধান তো পাইছি, সময় ব্যবধান তো এখান থেকে পাওয়া যাবে। সময় ব্যবধান হচ্ছে কত? সময় ব্যবধান হচ্ছে 5 সেকেন্ড, এটা তো ইজি। 7 সেকেন্ড মাইনাস কত? 2 সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে আমরা গড় বেগ এখানে লিখি। গড় বেগ এটা হচ্ছে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব। মোট অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে আসলে এটা কিন্তু আমাদের ওই সময় ব্যবধানে, মোট অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে আমাদের যতটুকু সময় ব্যবধান থাকবে ওই সময় ব্যবধানে কতটুকু দূরত্ব, নট প্রথম থেকে আমাদের যে টোটাল দূরত্ব ওইটা না, প্রথম থেকে আমাদের কতটুকু দূরত্ব ওইটা না, কিন্তু ওটা হচ্ছে আমাদের যে সময় ব্যবধান আমরা কনসিডারেশনে নিছি এই সময় ব্যবধানে আমরা কতটুকু দূরত্ব অতিক্রম করছি সেইটা। মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এখন আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব, এই জন্য দেখো এখানে সব রেজাল্ট আই গেস দেওয়াই আছে। ও না, 7 সেকেন্ডের রেজাল্টটা দেওয়া নাই না। আচ্ছা 7 সেকেন্ডে দেখো তো এটা কত আসে, এটা একটু বাড়াই দেই, এখানে একটা t = 7 সেকেন্ড দিই। 7 সেকেন্ড ক্যালকুলেটর বের করি।
আমাদের 1/3 টি কিউব প্লাস 3t। 7 সেকেন্ডে আমাদের 135.33 135.33 মিটার, এত মিটার গেছে। আচ্ছা 7 সেকেন্ডে গেছে অতটুকু, আর আমাদের 2 সেকেন্ডে গেছে 8.67। তাহলে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব কতটুকু হয়েছে এই সময় ব্যবধানে? 135.33 মাইনাস, আর 2 সেকেন্ডে অতিক্রম দূরত্ব ছিল 8.67, মানে আমাদের কনসার্ন হচ্ছে যে এইটুকু, এখান থেকে এই যে এইটুকু যে দূরত্ব, এই দূরত্বটা কত এটা, আর তারপরে ঠিক আছে 2 সেকেন্ডে এটা হচ্ছে আমাদের 8.67, 8.67 ডিভাইডেড বাই মোট সময় হচ্ছে 5 সেকেন্ড। দেখো তো এটা রেজাল্ট কত আসে? 135.33 মাইনাস 8.67 ডিভাইডেড বাই 5, হ্যাঁ 25.33 মিটার পার সেকেন্ড। এই দূরত্বটা আমাদের কত আসছে একটু দেখি, এটাও একটু লিখে ফেলি। এটা আমাদের 135 মাইনাস 8.6, এটা হচ্ছে আমাদের 126.67 মিটার। আচ্ছা তোমরা যে বের করছিলা 9 মিটার পার সেকেন্ড, তারা কিভাবে বের করছিলে একটু বলো তো কেউ? আচ্ছা ভুল করে গড় ত্বরণ অ্যান্সার করে ফেলছো। আচ্ছা হ্যাঁ খেয়াল করো, আমাদের গড় বেগ কিন্তু আমরা পাবো কোন সমীকরণ থেকে? গড় বেগ পাবো হচ্ছে আমরা সরণের সমীকরণ থেকে। সরণের সমীকরণ থেকে আমরা দূরত্ব বের করব, আর সময় ব্যবধান তো আমাদের দেওয়াই থাকবে সরণের সমীকরণ থেকে। এই সমীকরণ থেকে আমরা গড় বেগ পাবো। তাহলে বলো তো গড় ত্বরণ আমরা কই থেকে পাবো? গড় ত্বরণ পাবো আমরা বেগের যে ফাংশন আছে, ওই বেগের ফাংশন থেকে যে দুইটা সময় ব্যবধান দেওয়া থাকবে, ওই দুটো সময় ব্যবধান থেকে আমরা বেগের পরিবর্তনটা কতটুকু হয়েছে এবং ওই পরিবর্তনে কতটুকু সময় লাগছে এটার অনুপাত জাস্ট বের করে ফেলবো। আচ্ছা তোমরা নয় যারা লিখছো সবাই তোমরা গড় ত্বরণ বের করে ফেলছিলে না? আচ্ছা আচ্ছা, এই যে জিনিসগুলো খেয়াল করো কিন্তু। গড় ত্বরণ আমরা সামনে অবশ্য ওটা আসতো, আমাদের বের করতে হইতে যে কতটুকু মোট অতিক্রান্ত দূরত্ব। এখন অতিক্রান্ত দূরত্ব তো অবশ্যই আমরা সরণের ফাংশন থেকে পাবো, ওখান থেকে কতটুকু দূরত্ব লাগবে আমরা ওটা পেয়ে যাব, তারপর আমরা সময় দিয়ে ভাগ দিব। জিনিসগুলো এইভাবে মাথায় রাখবা, নট আমাদের সূত্র আছে, সূত্র মেমোরাইজ করতে হবে, নট ওগুলা যে গড়বে কীভাবে বের করে, আমাদের একটা নির্দিষ্ট সময় ব্যবধানে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, ওই দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করলাম। এখন দূরত্ব কীভাবে পাবো? আচ্ছা সরণ আছে, আমাদের 7 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব জানি, 2 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব জানি, তাহলে আমরা যদি ডিফারেন্স করি তাহলে এইটুকু সময়ের ভিতরে অতিক্রান্ত দূরত্ব পাবো, তারপর এটাকে সময় ভাগ দিলেই হবে। এভাবে জাস্ট স্টেপ বাই স্টেপ এভাবে চিন্তা করবো, নট আমাদের সূত্র জানা আছে সূত্রতে বসাই দিলাম ঠাস করে আমাদের অ্যান্সার পেয়ে রাখলাম, এভাবে না। ওকে আচ্ছা যাই হোক, এখন সবাই বুঝতে পারছো? ক্লিয়ার যারা 9 দিছিলা? আচ্ছা সবার আসলে ক্লিয়ার, জুমে বেশিরভাগ সবাই ঠিক করছো। আচ্ছা দেখি সামনে আগাই আমরা। আচ্ছা তাহলে মনে করো যে একটা ধরো পয়েন্ট এখানে বি থেকে মনে করো আমরা ডিতে যাব, বি থেকে ধরো বি পয়েন্ট থেকে ধরো এখানে ডি পয়েন্টে যাব। এটা কতটুকু দূরত্ব? এটা হলো 10 কিলোমিটার, 20 কিলোমিটার, ধরো 100 কিলোমিটার, ধরো টোটাল কত? টোটাল হচ্ছে 200 কিলোমিটার। টোটাল হচ্ছে আমাদের 200 কিলোমিটার ডিস্টেন্স, 200 কিলোমিটার ডিস্টেন্স। আর কতক্ষণ লাগছে? ধরো 4 ঘন্টা সময় লাগছে। 4 ঘন্টা যদি সময় লাগে, বলো তো এখানে গড়বেগ কত? এখানে গড়বেগ কত আসবে? এখানে গড়বেগ কত হবে? গড়বেগ ভি বাদ দেই, কত আসবে বলো তো? 3 সেকেন্ড সময়, তাড়াতাড়ি। হ্যাঁ 50 কিলোমিটার পার, হ্যাঁ এটা তো ইজি, 50 কিলোমিটার পার 50। আচ্ছা কীভাবে আসবে? 200 কিলোমিটার, তারপরে 200 কিলোমিটার, নিচে হচ্ছে 4 ঘন্টা, শেষ 50 কিলোমিটার পার। আচ্ছা এখন একটু কুইজ টাইপ হয়ে যাক, একটু কোয়েশ্চেন। ধরো এখান থেকে মনে করো যাত্রা আমরা শুরু করলাম, এখানে এসে পৌঁছালাম। আমরা যখন যাত্রা শুরু করছি তখন আমাদের বেগ ছিল ধরো 70 কিলোমিটার পার আওয়ার,
আমরা যখন যাত্রাপথের মাঝামাঝি গিয়ে পৌঁছাইছি তখন আমাদের ধরো বেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা যখন গন্তব্যস্থানে পৌঁছে গেছি, ধরো এটা কি দিব, এ দিব, এটা এ দেই, এটা বি দেই, এটা সি দেই, গন্তব্যস্থানে যখন পৌঁছে গেলাম তখন ধরো আমাদের 90 কিলোমিটার পার আওয়ার। এখন ধরো আমরা যখন সকাল সকাল যখন 9টা বাজে আর কি, 9টা AM, সকাল যখন 9টা বাজে তখন যাত্রা শুরু করছি। এবং যাত্রাপথের দৈর্ঘ্য কত দিব, যাত্রাপথের দৈর্ঘ্য ধরো 1 কিলোমিটার। যাত্রাপথের দৈর্ঘ্য যদি 1 কিলোমিটার হয় তাহলে আমাদের গড় বেগ কেমন হবে? গড় বেগ কেমন হবে আমাদের অপশন হচ্ছে, 1 নাম্বার অপশন দিই, লাল কালি দিব নাকি, কমলা কালিটা দিই, তাহলে অপশন দিব আমাদের ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা টি। আচ্ছা, ডেল্টা এস এর বদলে আমি কিন্তু এক্সও লিখবো, দুইটা ইন্টারচেঞ্জেবল ইউজ করা যাবে, বাট একটু ডিফারেন্স আছে, ডিফারেন্সে আমরা আলোচনা করবো নি, কখন এস হয় আর কখন এক্স হয় ওটা আলোচনা হবে, সমস্যা নেই। আচ্ছা, যদি তোমাদের আপাতত বুঝতে অসুবিধা হয় এসি দিই, আমি এসি দিই, ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি। এটা ধরো এটা গ্রেটার দেন 80 কিলোমিটার পার আওয়ার, এটা একটা। 2 নাম্বারটা হচ্ছে ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা টি লেস দেন 70 কিলোমিটার পার আওয়ার। 3 নাম্বার হচ্ছে 70 থেকে আচ্ছা, একজন লিখছিল আমি নেপাল থেকে আসলাম নাকি আজকে, আজকে আমি যাই নাই নেপাল, নেপাল তোমাদের ইমন ভাইয়া গেছে আর কি, ইমন ভাইয়া আর তারেক ভাইয়া গেছিল, আমি ট্যুরই দেই নাই কোথাও। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে সবগুলাই, আচ্ছা সবগুলাই 5 নাম্বারও দেই, 5 নাম্বার হচ্ছে কোনোটাই না, 5 নাম্বার কোনোটি নয়। আচ্ছা, নিচের অংশটুকু দেখা যাচ্ছে কিনা নট শিওর আমি, আচ্ছা দেখা যাচ্ছে মনে হয়। আচ্ছা, তাহলে এটা তোমাদের একটা সিনারিও দেওয়া আছে, এই পয়েন্ট থেকে আমরা যাত্রা শুরু করছি, ধরো সকাল 9টা বাজে যাত্রা শুরু করছি, 1 কিলোমিটার দূরে যাব। এটা হচ্ছে বড় বি পয়েন্টটা, মনে করো মাঝামাঝি একটা জায়গা আর কি, মনে করো 500 মিটার পরে বি পয়েন্ট আর কি, এরকম হতে পারে। 70 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছিলাম, যাত্রার মাঝপথে আমাদের দেখলাম বেগ হচ্ছে কত 80 কিলোমিটার পার আওয়ার, এবং যাত্রা শেষে দেখলাম আমাদের 90 কিলোমিটার পার আওয়ার বেগ হয়েছে আর কি। তাহলে কথা হচ্ছে আমাদের পুরা যাত্রাপথে গড় বেগ কেমন ছিল? গড় বেগ হচ্ছে আমাদের প্রথমটা দেওয়া আছে গ্রেটার দেন 80 কিলোমিটার পার আওয়ার, মানে 80 কিলোমিটার পার আওয়ারের চেয়ে বেশি, নাকি 70-এর চেয়ে কম, নাকি 70 থেকে 80-র ভিতর, নাকি সবগুলাই, নাকি কোনোটাই নয়। আচ্ছা, এটা কল আসছে, সরি, এক্সট্রিমলি সরি, আমি সাইলেন্ট করতে ভুলে গেছিলাম। আচ্ছা দেখি তোমরা জাস্ট লেখো অ্যান্সারটা কোনটা হতে পারে। আচ্ছা, হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন? কোয়েশ্চেন হচ্ছে তোমার মানে গড় বেগটা কেমন আর কি, এই যে এখানে যে সিনারিও দেওয়া আছে এই সিনারিওর ভিতর গড় বেগটা কেমন হবে। এখানে হচ্ছে গড় বেগ কি 80-র চেয়ে বেশি হবে, নাকি 70-এর চেয়ে কম হইতে পারে, নাকি তোমার 70 থেকে 80-র ভিতর হবে, নাকি সবগুলাই হবে যা লিখছি, নাকি একটাও হবে না, এটা আর কি অপশন। আচ্ছা দেখি বুঝতে পারছো কোয়েশ্চেন? আচ্ছা, এখানে 2জন 5 লিখছো, এখানে দেখি। আচ্ছা 5 বাদ দেই, 5 অপশন আসলে না রাখাই বেটার, একটু কনফিউজিং, ধরো 5 অপশন নাই আর কি। আচ্ছা, এখন অ্যান্সার করো, একটু দ্রুত অ্যান্সার করো, বা 30 সেকেন্ড একটু চিন্তা করো টাইমটা কি হবে। আচ্ছা, টাইমটা আমি এখানে দেই নাই, যে পৌঁছাইছে কখন টাইমটা দেওয়া নাই আর কি। আচ্ছা দেখি কে কোনটা লিখছো। আচ্ছা, 5 মাহফুজুল 5 দিছিলা, বাট 5 অপশনটা আমি সরাই দিছি, দেখো তাহলে 5 যদি না হয় তাহলে কোনটা হয়। আচ্ছা, শাহরিয়ার নাফিস তুমি বলছো 2, তাসনিয়া 3, আদনান বলছো 2, তারপরে রেজওয়ান তুমিও 2। আচ্ছা দেখি এখানে, আচ্ছা এখানে একজন বলছো 80 কিলোমিটার পার আওয়ার হবে। আচ্ছা, তোমারটা মাথায় রাখলাম, 80 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ 80 কিলোমিটার পার আওয়ারটাও মাথায় রাখলাম। আচ্ছা, একজন বলছো 3, আচ্ছা দেখি আরো একজন বলো।
আচ্ছা তোমাদের কারো অ্যান্সারই হয় না, অ্যান্সার হবে তোমার 4, অ্যান্সার হবে 4, 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবগুলোই হইতে পারে, মানে সব মানে হচ্ছে একবারে তো সব হবে না, মানে সবগুলো হওয়ারই পসিবিলিটি আছে এরকম। কেন? কারণ দেখো একজন কিন্তু একটু ধরে ফেলছিলা, এখানে কিন্তু আমি পৌঁছাইছে কখন এই সময় দেই নাই। আচ্ছা আসলেও বুঝতেছি কি হবে, আচ্ছা বুঝি নাই আমি সেটা। আচ্ছা এখানে দেখো আমি কিন্তু এন্ডিং টাইম দেই নাই, মানে কখন যে পৌঁছাইছে এটা কিন্তু দেই নাই, পৌঁছাইছে কখন এটা দেই নাই। তার মানে আমাদের এই মাঝখানের অংশটা খুবই দ্রুত গতিতে যেতে পারে। মনে করো 70 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে, একদম মোটামুটি অনেক দ্রুত গেছে, এখানে একদম অনেক দ্রুত গতিতে, মনে করো এই জায়গায় 150ও তুলে ফেলছে, 150 স্পিড তুলে ফেলছে, কিন্তু এই বিয়ের কাছাকাছি যখন গেছে তখন তোমার ব্রেক চেপে চেপে কমায় মনে করো 80 কিলোমিটার পার আওয়ার নামাইছে, তারপর মনে করো আবার নর্মালি গেল বা আবার অনেক হাই স্পিডে গেল। এরকম কেসে কি হবে, দেখো ম্যাক্সিমাম কেসে কিন্তু অনেক বেশি স্পিডে গেছে, অনেক বেশি স্পিডে গেছে। তার মানে কি তোমার গড় বেগও কেমন থাকবে, অনেক বেশি সময় থাকবে। মানে অনেক বেশি স্পিডে যদি যাই তাহলে আমার কি লাগবে, সময় লাগবে কম। আমাদের এখানে দ্রুত তো 1 কিলোমিটারই আছে, তাহলে সময় যদি কম লাগে তাহলে গড় বেগ অনেক বেশি হবে, মানে তোমার 80-র চেয়ে বেশি হইতে পারে, ঠিক আছে। তাহলে আবার যদি মনে করো অনেক আস্তে আস্তে যায়, 70 থেকে ছিল অনেক আস্তে আস্তে মনে করো 10 বা 20 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, যে এই বিয়ের কাছাকাছি যখন গেছে তখন মনে করো স্পিড বাড়াই দিয়ে 80 কিলোমিটার পার আওয়ার করছে, তারপর মনে করো আবার স্লো যে বা পরে আস্তে আস্তে আবার 90 কিলোমিটার পার আওয়ার বেগে নিয়ে গেছে। এই ক্ষেত্রে তোমার কি ম্যাক্সিমাম সময় আমরা আস্তে গেছি, তাহলে আমাদের সময় লাগছে বেশি, সময় যদি বেশি লাগে তাহলে আমাদের গড় বেগ হবে কম। আর যদি আমাদের ম্যাক্সিমাম সময় ধরো ধরো এখান থেকে একটা কি বলবো, ম্যাক্সিমাম সময় যদি 70 থেকে 90-এর ভিতরে আমাদের বেগ থাকে, তাহলে আমাদের গড় বেগও ধরো ওই রকম মোটামুটি এমন একটা সময় লাগবে যাতে আমাদের গড় বেগটা 70 থেকে 80 বা 70 থেকে 90 এটার মাঝামাঝি থাকে। তো এখানে আসলে আমাদের সব কেসই পসিবল, বাট আমি যদি এখানে কখন পৌঁছাইছে এই জিনিসটা যদি ওখানে অ্যাড করে দিতাম, যে পৌঁছাইছে এই সময়টা কত, ধরো এখানে ধরো কতক্ষণ, কতক্ষণ দেওয়া যায়, কত দিব, ধরো 0.02 আওয়ার যদি লাগতো, 0.02 আওয়ার মানে কত মিনিট, 0.02 আওয়ার মানে প্রায় ধরো কিছু একটা সময় লাগছে, ধরো 5 মিনিট বা 10 মিনিট, তবে ধরো 1 মিনিটই যদি লাগে, তাহলে কিন্তু গড় বেগটা আমরা এক্স্যাক্টলি পাই যাব। যদি আমাদের এন্ডিং টাইমটা দেওয়া থাকতো, মানে সোজা কথা কতটুকু সময় লাগছে এটা যদি বলা থাকতো, তাহলে কিন্তু আমরা এক্স্যাক্টলি গড় বেগ কত সেটা বের করতে পারতাম। যেহেতু আমাদের এন্ডিং টাইম বলা নাই, তাহলে আমরা মাঝখানে বিভিন্নভাবে যাইতে পারি এবং আমাদের অ্যান্সারও বিভিন্ন রকম আসতে পারে। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? আইডিয়াগুলো জাস্ট, ক্লাস শেষ হবে কখন? আচ্ছা ক্লাস মোটামুটি শেষই আর কি। আচ্ছা 79.68 হবে। আচ্ছা অ্যান্সার যাই হোক, অ্যান্সার মানে গুরুত্বপূর্ণ না আমাদের কাছে, জাস্ট বিষয়টা বুঝতে পারছো কিনা সেটা বলো, যে আমাদের কেন সবগুলো মানে সবগুলো হওয়ারই পসিবিলিটি আছে, এই জিনিসটা মাথায় ঢুকছে কিনা জাস্ট এটা বলো। এখন দেখো তোমাদের অনেকে হয়তো চিন্তা করবা যে এই জিনিসটা যে তোমাদের শিখালাম এটা জীবনে পরীক্ষায় আসবে না, মানে এরকম এরকম এমসিকিউ বা এরকম বহুপদী কোশ্চেন জীবনেও দেখবা না পরীক্ষায় কোথাও দিছে, তাহলে এটা তোমাদের যে বললাম এটাতে লাভ কি? এখন এটা লাভ হচ্ছে এই যে একটা জিনিস দিলাম, তোমাদের মাথায় একটা চিন্তা ঢুকাই দিলাম, এটা এখন হয়তো তোমার বাসায় যখন রিভিশন দিবা একটু চিন্তা করবা, এবং তুমি বুঝতে পারবা না যে এই জিনিসটাও তোমাকে ভবিষ্যতে হয়তো তুমি একটা প্রবলেম সলভ করতেছো, তোমার এই জিনিসটা মাথায় থাকবে এবং কোনো না কোনোভাবে এটা হয়তো কাজে লাগতে পারে। এই জিনিসগুলো তাহলে এরকম সিলি বিষয়গুলো মানে এগুলো আসলে আমাদের তোমাদের পড়ানোর এটাই উদ্দেশ্য, যাতে তোমাদের মাথায় চিন্তাগুলো খুলে যায় এবং দেখবা এটা কাজে লাগবে। জাস্ট আমার কথা একটু বিশ্বাস করো, আমি এভাবে শিখছি তো তোমাদেরকেও সেভাবেই শিখাবো, যাতে তোমাদের চিন্তাধারাগুলো একটু বিকশিত হয়। আচ্ছা কেবল তো ক্লাসের 1 ঘন্টা 15 মিনিট গেছে, এখনই ক্লাসের শেষ কেন? আর একটু 15 মিনিট পড়ি, তারপরে দেখি শেষ করে দিই। মোটামুটি ম্যাক্সিমাম টপিক করাই ফেলছি, আর সামান্য একটু পড়াবো, তারপর একটু একটা SW দিব, শেষ। আচ্ছা সবার ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছে সবাই? ওকে তাহলে থ্যাংক ইউ। দেখি নেক্সট স্লাইডে যাই। মানে সোজা কথা নির্দিষ্ট দূরত্ব ব্যবধানে আমাদের গড় বেগ যে কোনো কিছুই হতে পারে, যতক্ষণ না আমরা সময়টাকে ফিক্স করতেছি। আচ্ছা তাহলে এখন আমরা যদি বের করতে চাই, আমরা ভি এর ফাংশন পাইছিলাম ভি অফ টি, আচ্ছা হলুদ কালিটা নেই, আমরা ভি এর ফাংশন পাইছিলাম না, ভি অফ টি পাইছিলাম আমরা, ভি অফ টি কি ছিল, টি স্কোয়ার প্লাস 3।
তাহলে এখান থেকে আমরা বিভিন্ন সময় বেগ পাবো, বিভিন্ন সময় আমরা বেগ পাবো। ধরো যখন t = 0 সেকেন্ড তখন আমাদের বেগ কত? দেখো t = যদি 0 বসাই তাহলে আমাদের v আসতেছে 3 মিটার পার সেকেন্ড। বলো তো এই 3 মিটার পার সেকেন্ড এটা কি জিনিস? বলো তো এটা কি? হ্যাঁ, এটা কিন্তু আদি বেগ। কারণ এই যে যাত্রা যখন শুরু করছে তখন t = 0 সেকেন্ড, মানে কেবল যাত্রা শুরু করলো, তখন 3 মিটার পার সেকেন্ড মানে কি? আসলে যখন ইনিশিয়ালি যাত্রা শুরু করছে তখন ওর একটা বেগ ছিল, ওই বেগ কত? 3 মিটার পার সেকেন্ড বেগ। আচ্ছা, t = যদি 1 বসাই তাহলে কত আসবে? 4 মিটার পার সেকেন্ড। t = যদি 2 বসাই তাহলে আসবে কত? 7, এটা তোমরা বের করছি একটু আগে। তারপর t = যদি t = কত দিব? 3 দেই, 3 × 9 = 12 মিটার পার সেকেন্ড, এরকম আরও আছে আর কি এদিকে ভি। তাহলে বিভিন্ন সময় আমরা ধরো আরও যদি অন্যান্য কিছু থাকে তাহলে আমরা বেগ বের করতে পারবো, অসুবিধা নাই, যে কোনো মুহূর্তে বেগ করতে পারবো। আচ্ছা, এখন এই বেগের যে ভ্যালুগুলো পাইছি, এই ভ্যালুগুলো দেখে কি মনে হয় বস্তুটা কি সুষম ত্বরণে চলছে? মানে এর বেগ কি সমহারে বৃদ্ধি পাইছে? মানে এর ত্বরণ কি সবসময় একই ছিল? কি মনে হয় তোমাদের? না, ত্বরণ কিন্তু একই ছিল না। এখানে দেখো কারণ কি, এখানে 1 সেকেন্ড গেছে, 1 সেকেন্ডে এখানে আমার বেগ বাড়ছে 1 মিটার পার সেকেন্ড। এরপরে এখানে আরও 1 সেকেন্ড গেছে, এখানে আমাদের বেগ বাড়ছে দেখি 3 মিটার পার সেকেন্ড। এখানে আরও 1 সেকেন্ড বাড়ছে, এখানে আমাদের বেগ বাড়ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে বোঝাই যাচ্ছে আমাদের সবসময় বেগ বৃদ্ধির হার একই রকম ছিল না। দ্যাট মিন্স বস্তুটা আসলে সমত্বরণে চলে নাই, ত্বরণ সময়ের একটা ফাংশন হিসেবে আছে। মানে সময় যেহেতু চেঞ্জ হচ্ছে, এর সাথে সাথে আমার ত্বরণও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন সেই ত্বরণ সময়ের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা কিভাবে পাবো বলো তো? বলো তো এটা কিভাবে পাবো? জানো তো কিভাবে পাবো এটা? হ্যাঁ, ডিফারেন্সিয়েট করে পাবো। কারণ এই যে আমাদের ভি এর ফাংশন জানি, ভি এর ফাংশন আমাদের জানা আছে v of t = t² + 3। তাহলে আমাদের a of t কিভাবে পাবো? এর ফাংশনটা এই যে এটাকে ডিফারেন্সিয়েট করব, এই যে d dt of v, এটা কত আসবে বলো তো? এটা আসবে এই যে 2t প্লাস একটা কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 0ই পাই আমরা। কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েশন করলে 0 পাবো, কারণ কনস্ট্যান্ট একটা সরলরেখার ঢাল কেমন? এই যে এরকম একটা কনস্ট্যান্ট, এটার ঢাল কত? এটার ঢাল তো 0, এটার ঢাল 0। যাক, এগুলো আলোচনা হয়েছে, এখন আসলে ডিটেলস বলার দরকার নাই। মানে এদিকে এক্স আছে আর কি, দেখে তো মনে করো ওয়াই, এদিকে এক্স না বললেও হয়তো, ওটা আমি ডিফারেন্সিয়েশন ক্লাসে পড়াইছি। এটা ইকুয়ালস আসলে কত? টোয়াইস টি। তাহলে দেখো এখন আমরা কিন্তু যে কোনো মুহূর্তে ত্বরণ বের করতে পারবো। আমরা যদি বলি 1 সেকেন্ড সময় ত্বরণ কত ছিল, যখন আমাদের সময় 1 সেকেন্ড, a of 1 = দেখো 2 মিটার পার সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার্ড আর কি। হ্যাঁ, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। তাহলে এই যে ফাংশন থেকে আমরা যে কোনো মুহূর্তে ত্বরণ বের করতে পারবো। এখন একটা প্রশ্ন হয়তো তোমাদের মাথায় অনেকের আছে যে ভাই, আমি স্মরণের ফাংশন দেওয়া ছিল, আমি স্মরণের ফাংশন থেকে বেগের ফাংশন পাইছি, বেগের ফাংশন থেকে ত্বরণের ফাংশন বের করতে পারছি, কিন্তু আমার যদি ত্বরণের ফাংশন দেওয়া থাকে, এটা থেকে আমরা বেগের ফাংশন, তারপরে অতিক্রান্ত দূরত্ব, এগুলোর ফাংশন পাবো? হ্যাঁ, এগুলো পাবো, এগুলো বের করা যায়। এগুলো বের করার জন্য কিন্তু আরও একটু কিছু শর্ত লাগে, সেগুলো আমরা সামনের ক্লাসগুলোতে শিখে ফেলবো। জাস্ট অনেকে হয়তো মাথায় এই কোয়েশ্চেনটা আসতে পারে, সেই জন্য আমি জাস্ট বলে দিলাম, করা যায় এবং এটা আমরা শিখবো, সমস্যা নেই। আচ্ছা, এখন তাহলে তোমাদের যদি বলি, এবার আমরা 2 সেকেন্ড এবং 7 সেকেন্ড সময়ে ব্যবধানে আমরা গড় বেগ বের করছিলাম। এখন দেখি তো তোমরা যদি গড় বেগ বের না করে এবার গড় ত্বরণ বের করো তো। 2 সেকেন্ড এবং 7 সেকেন্ড সময় ব্যবধানে গড় ত্বরণ কত? এ না, 2 সেকেন্ড ও 7 সেকেন্ড সময় ব্যবধানে তো তোমরা ভুল করে বের করছিলা, তাহলে এটা দিব না, অন্য কিছু দেই। 2 সেকেন্ড এবং 6 সেকেন্ড দিব। তাহলে 2 সেকেন্ড এবং 6 সেকেন্ড গড় ত্বরণ কত বলো তো? এবার কিভাবে বের করবা? ও নিচে না তো, সরি। এবার বের করবো আমি ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি। অ্যান্সার জানাও তো।
11.25 লিখছো, একজন লিখছো 8, একজন লিখছো 11.25। আচ্ছা কোনটি ঠিক লিখে আমি একটু ক্যালকুলেট করি। আচ্ছা একজন লিখছে আবার 6.4। 6.4 কেন? আচ্ছা ডিলিট করে দিছে কমেন্ট আবার। হ্যাঁ ঠিক আছে, অনেকেই কারেক্ট অ্যান্সার দিছো 8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ তাহলে আমরা কি করব, ভি অফ 6 বের করব আগে। ভি অফ 6 কত যেন এসেছিল দেখি, 39 আসছিল মনে হয়, 39 মিটার পার সেকেন্ড। তারপর আমাদের ভি অফ 2 বের করব। ভি অফ 2 কত? ভি অফ 2 7 মিটার পার সেকেন্ড। 7 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখানে কত, 39 মাইনাস 7, আমাদের সময় ব্যবধান কতটুকু সময় লাগছে আমাদের? 4 সেকেন্ড। তাহলে কত, এখান থেকে 7 বাদ দিলে 32/4, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গড় ত্বরণ। আর তাৎক্ষণিক ত্বরণ যে কোনো মুহূর্তে ত্বরণ তো এই যে এখান থেকে বের করতে পারবো, যে মুহূর্তে বের করতে চাই সেটা জাস্ট বসাই দিলেই হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ক্যালকুলেটর মিস্টেক হোক এর সমস্যা নেই। আচ্ছা সবার তাহলে যে গড় ত্বরণ, গড় বেগ, এই বিষয়গুলো ক্লিয়ার, কিভাবে আমরা ফাংশন থেকে বের করব, বা আমরা গত ক্লাসে কিছু প্রবলেম করছিলাম কিভাবে বের করব, আশা করি সবার ক্লিয়ার থাকার কথা। ওকে, আচ্ছা তোমরা একটু দাঁড়াও, কি বলা যায়, আচ্ছা জাস্ট আরেকটা টপিক পড়ায় একটা এইচডাব্লিউ দিয়ে শেষ করে দিব। আরও কিছু পড়াতে চাইছিলাম, এই সময় এত তাড়াতাড়ি যে কেমনে চলে যায় বুঝি না কিছু। আচ্ছা ধরো আমাদের ফাংশনটা কেমন ছিল একটু জাস্ট আমরা একটু অবজারভেশন করি কিছু। একটু আমাদের ফাংশনটা ছিল 1/3 টি কিউব প্লাস থ্রাইস টি, এরকম ছিল না? হ্যাঁ এরকম ছিল। বলো তো এই ফাংশনে টি এর সর্বোচ্চ ঘাত কত? এই ফাংশনের টি এর সর্বোচ্চ ঘাত 3, তাই না? এই ফাংশনের টি এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। তাহলে আমরা যখন এই যে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে এরকম বীজগাণিতিক যে রাশিগুলো আছে, এই ডিফারেন্সিয়েট করার পরে কি হয়, একবার ডিফারেন্সিয়েট করলে ঘাতগুলো এক এক করে কমতে থাকে। একবার যখন এই যে ভি অফ টি বের করছি, ভি অফ টি যখন বের করছি তখন কেমন ছিল, টি স্কোয়ার প্লাস 3 হয়েছে, মানে যেখানে 3 থেকে 1 কমে 2 হয়েছে, এখানে টি এর ঘাত ছিল 1, ওখান থেকে কমে হয়েছে 0। আবার যদি এ অফ টি বের করি, এ অফ টি বের করি, এ অফ টি যখন বের করবো তখন আসছে 2t, এখানে টি এর ঘাত ছিল 0, 0 কম হতে পারে না, মানে তখন এটার ইয়ে থাকবে না, কি জানি বলে, বহুপদী হিসেবে থাকবে না আর কি, বহুপদী যে অঋণাত্মক ঘাত থাকে আর কি। যাই হোক, এই অংশটা থাকতেছে না এখানে। আর এখানে 2 ছিল ঘাত সর্বোচ্চ, 2 থেকে এর ফাংশনে, ত্বরণের ফাংশনে ঘাত সর্বোচ্চ হয়ে গেছে 1। তাহলে বলতো এস এর ফাংশনে, এস অফ টি, এই ফাংশনে যদি টি এর সর্বোচ্চ ঘাত 2 হয়, টি এর সর্বোচ্চ ঘাত, টি এর সর্বোচ্চ ঘাত, টি এর সর্বোচ্চ ঘাত যদি 2 হয়, তাহলে বস্তুটার গতি সম্পর্কে কি বলা যায়, কেমন গতি হবে বলো তো, কেমন গতি হবে তখন? তখন আমাদের ভি অফ টিতে, ভি অফ টিতে টি এর সর্বোচ্চ ঘাত হবে 1, আর এ অফ টিতে টি এর সর্বোচ্চ ঘাত 0, মানে কি একটা ধ্রুব সংখ্যা পাইতে পারো। বলো তো তখন তাহলে কি গতি হবে সেটা? হ্যাঁ অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, এই সমবেগ না, সমত্বরণ, সমবেগ না, হ্যাঁ হ্যাঁ সমত্বরণ, সমবেগ না। কেমন ধরো, কেমন একটা দিই এখন, দেখো খুবই একটা পরিচিত একটা জিনিস দিব, এস অফ টি ইকুয়ালস টু, এটা হচ্ছে আমার ইউ একটা কনস্ট্যান্ট, ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এটা কি, এটা এমন একটা ফাংশন যেখানে আমাদের টি এর সর্বোচ্চ ঘাত 2, যেখানে ইউ অ্যান্ড জি কনস্ট্যান্ট, ইউ অ্যান্ড জি কনস্ট্যান্ট, কি হইল রে, ইউ অ্যান্ড জি কনস্ট্যান্ট। তাহলে বলো তো এখান থেকে যদি আমি ভি অফ টি বের করতে চাই, ভি অফ টি কেমন আসবে? ভি অফ টি আসবে, এখানে শুধু ইউ আসবে, আর এখানে প্লাস হাফ ইন্টু জি ইন্টু 2t ইকুয়ালস টু আসলে কি, ইউ প্লাস জিটি। এখন এখান থেকে যদি আমি ত্বরণের ফাংশন বের করতে চাই, এ অফ টি, আরেকবার ডিফারেন্সিয়েট করবো ভি এর ফাংশনটাকে, ইউ তো কনস্ট্যান্ট, 0 আসবে ওটার জন্য, আর এটার জন্য আসবে জি, জি কি একটা কনস্ট্যান্ট। বলো তো এটা কি ধরনের গতি, এই গতি চিনো, এই গতি চিনো এটা?
হ্যাঁ, এই যে এটা পরন্ত বস্তুর গতি 9 10-এ পড়ে আসছো না, এই যে ফ্রি ফল পরন্ত বস্তুর গতি আর কি, সোজা কথা, পরন্ত বস্তুর গতি। এই তো দুইবার ডিফারেন্সিয়েশন করে ত্বরণ ধ্রুবক এ অফ টি ইকুয়ালস টু জি, একটা কনস্ট্যান্ট, মানে বেগ বৃদ্ধির হার সর্বদা সবসময় সমান। এটা হচ্ছে কি আমাদের সমত্বরণ বিশিষ্ট গতি। তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমাদের স্মরণের ফাংশনে যদি সময়ের মানে টি এর ঘাত যদি সর্বোচ্চ 2 হয়, টি এর ঘাত যদি সর্বোচ্চ 2 হয়, তাহলে আমাদের ওই গতিটা হচ্ছে সমত্বরণ বিশিষ্ট গতি। ক্লিয়ার? হ্যাঁ, মুক্তভাবে পরন্ত বস্তুর গতি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো তো, যদি তাহলে স্মরণের ফাংশনে যদি টি এর ঘাত সর্বোচ্চ 1 হয়, তাহলে ওই বস্তুর গতি সম্পর্কে কি বলা যায়? তাহলে কেমন গতি হবে ওটা? যদি এস অফ টি এর ফাংশনে টি এর সর্বোচ্চ ঘাত যদি 1 হয়, তাহলে বস্তুটার গতি কেমন গতি হবে বলো তো একটু? হ্যাঁ, সমবেগ। দেখি তো সমবেগ হয় কিনা। ধরো এস অফ টি ইকুয়ালস টু ধরলাম কি দেওয়া যায়, ধরো 4t। এই যে এখানে টি এর ম্যাক্সিমাম ঘাত কত? 1। তাহলে ভি অফ টি কি আসবে? ভি অফ টি আসবে শুধুমাত্র 4। মানে ভি অফ টি কনস্ট্যান্ট। বেগ কনস্ট্যান্ট মানে কি? সবসময় বেগের মানে একই ছিল, ইরিসপেক্টিভ অফ টাইম। তার মানে বস্তুটার গতি হচ্ছে সমবেগ। তাহলে এখানে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি, এ অফ টি কত? এ অফ টি 0। সমত্বরণ বিশিষ্ট বস্তুর ত্বরণ, মানে সমবেগে চলমান একটা বস্তুর ত্বরণ কত? 0 না? হ্যাঁ, 0। এখানে কত? টি এর ভ্যালু হচ্ছে, মানে টি এর ম্যাক্সিমাম ঘাত হচ্ছে 1। তাহলে এবার বলো তো, স্মরণের ফাংশনে টি এর ম্যাক্সিমাম ঘাত যদি 0 হয়, তাহলে বস্তুর গতি সম্পর্কে কি বলা যায়? দেখি বলো তো। হ্যাঁ, মাহফুজুর বলছো, এই সবাই তো তোমরা পারো, এত বেশি পারলে হবে? আচ্ছা, ঠিক আছে। যদি স্মরণের ফাংশনে টি এর ঘাত যদি 0 হয়, তাহলে কত? বস্তুটা আসলে স্থির আছে। তার মানে কি এস অফ টি ইকুয়ালস টু ধরো একটা কনস্ট্যান্ট, কত ধরো 3 মিটার। তার মানে কি বস্তুটা যখন টি ইকুয়ালস টু 0, যখন 0, মানে শুরুতেই মনে করো 3 মিটার দূরত্ব অতিক্রম করে আছে, যাই হোক একটু অড আর কি, সেই জন্য এখানে আসলে এক্স অফ টি হিসেবে দেওয়া উচিত, এক্স অফ টি ইকুয়ালস টু 3 দেওয়া উচিত। এটা কেন আসলে, এটা নেক্সট ক্লাসে আরো দু একটা ক্লাস হলে বুঝতে পারবা কেন এক্স দিলাম আর এস দিলাম, একটু পার্থক্য আছে আর কি। বুঝতে পারবো, সমস্যা নেই। যাই হোক, স্থির হিসেবে আছে, এটা তো বুঝতে পারছো, এইটুকু বুঝলেই হবে যে বস্তুটা নড়বে না আর কি, যে অবস্থানে আসে ওই অবস্থানেই থাকবে। আচ্ছা, মোটামুটি হইলো। এখন একটা টপিক পড়াতে চাইছিলাম, বাট আজকে মনে হয় না সময় হবে। আচ্ছা, তাহলে আজকে শিখলাম কি কি আমরা? শুরুতে ত্বরণের ডেফিনেশন শিখছি, তারপর ফাংশন থেকে কিভাবে আমরা গড় বেগ, গড় ত্বরণ এগুলো বের করতে পারি, এবং আমরা একটা ফাংশন দেখে বস্তুটার গতি সম্পর্কেও কিন্তু আমরা বলতে পারতেছি যে সর্বোচ্চ ঘাত যদি 3 বা এর বেশি হয়, তাহলে বস্তুটা অসমত্বরণে চলে। যদি 2 হয়, তাহলে সমত্বরণে চলতেছিল। যদি 1 হয়, তাহলে দেখলাম আমরা সমবেগে যাচ্ছে। আর যদি আবার 0 হয়, তাহলে বস্তুটা আসলে স্থির অবস্থা। তাহলে দেখি একটা তোমাদের হোমওয়ার্ক দিই, আর আরও কিছু আলোচনা আছে। ওই যে এক্স এর যে বিষয়টা বলছিলাম, এটা আগামী ক্লাসে কভার করবো। আজকেই করতে চাইছিলাম, কিন্তু সময় হলো না। আচ্ছা, দেখি এখানে একটা প্র্যাকটিস থাকলে দিয়ে দিই। আচ্ছা, না, এটা একটা ফাংশন নাও। আচ্ছা, এস অফ টি, এইচ ডাব্লিউ হোমওয়ার্ক। এই ক্লাসে আজকে যা পড়ালাম সব বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ধরো এস অফ টি ইকুয়ালস টু হচ্ছে 1/10 টি কিউব প্লাস 4t এত মিটার। তো মিটার যদি হয়, তাহলে মানে তো এটা সরল পথে চলছে, সরল রেখায় চলমান, সরল পথে চলমান। সরল পথে চলমান আর কি বের করতে বলছে। 3 সেকেন্ড এবং সোজা আর কি, 3 সেকেন্ড এবং 5 সেকেন্ড সময়
ব্যবধানে গড় বেগ এবং আচ্ছা এখানে যে ফাংশন দেওয়া আছে এস অফ টি ইকুয়ালস টু 1/10 টি কিউব প্লাস 40 মিটার, আর বস্তুটা বলা আছে সরল পথে চলমান আর কি, সরল পথে চলমান, ধরো এক্স অক্ষ বরাবর চলতেছে এরকম কিছু একটা। আর চাইছে 3 সেকেন্ড এবং 5 সেকেন্ড সময় ব্যবধানে গড় বেগ এবং গড় ত্বরণ কত, আর 2 সেকেন্ড পর বেগ এবং ত্বরণ কত। যখন সাধারণত শুধুমাত্র বেগ বা শুধু ত্বরণ, শুধু বেগ বা শুধু ত্বরণ বোঝায় লেখা থাকবে, ওটা আসলে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক ত্বরণকে বোঝায় আর কি। তো ওটা তাৎক্ষণিক শব্দটা স্পেসিফিক্যালি লেখার প্রয়োজন হয় না, এমনি ওটাই মিন করে। আচ্ছা এটা তুলে নাও, এটা এইচডাব্লিউ করে তোমরা গ্রুপে পোস্ট করে দিও, আমি দেখবো নি যাদেরটা ঠিক আছে। ইভ্যালুয়েশন। আচ্ছা ওয়েব অ্যাপে এক্সাম কিভাবে দিবা? আচ্ছা এক্সামের বিষয়টা তোমাদের ইমন ভাই ভালো জানে, আমি দেখি নাই আর কি। ইমন ভাই বলে দিবেন, নিয়ে এসে সমস্যা নেই পোস্ট করে। হ্যাঁ ফিজিক্সে বেসিক ছাড়া আর কিছু না। হ্যাঁ ফিজিক্সে বেসিকই সব। ফিজিক্সে জিনিসপাতিগুলো যত ভালোভাবে বুঝতে পারবা ততই সব কিছু ক্লিয়ার হবে আর কি। তো মোটামুটি আজকের মতো আমাদের এইটুকুই থাক ক্লাস। আমরা নেক্সট ক্লাসে আরও কিছু যে ফাংশন আলোচনা করবো, আরও কিছু বিষয় দেখবো। তো আজকে এইটুকুই থাক, আল্লাহ হাফেজ। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, তো মনে হয় না আজকে আর কারো কোনো কোয়েশ্চেন আছে, সব কিছুই বুঝে যাওয়ার কথা, সিম্পল টপিকই ছিল। আচ্ছা 6তম বেগ বললে কি করব? আচ্ছা 6তম বেগ, আচ্ছা 6তম, আচ্ছা একটা বিষয় হচ্ছে, আচ্ছা 6তম বেগ মানে ষষ্ঠ সেকেন্ডে বেগ। এই ষষ্ঠ সেকেন্ডে যে 2 সেকেন্ড এবং 2 সেকেন্ড পর বেগ কত, বা 2 সেকেন্ড ওই মুহূর্তে বেগ কত, এটা আসলে যে দ্বিতীয় সেকেন্ডে বেগ বা ষষ্ঠ সেকেন্ডে বেগ ওই জিনিসটাই বোঝায়। এটা এই 2 সেকেন্ড পর বেগ মানে আসলে এটা দ্বিতীয় সেকেন্ডে, বা যদি 6 সেকেন্ড বলে 6তম সেকেন্ডে বেগ, ওই জিনিস আর এই জিনিস একই। মানে তাৎক্ষণিক শব্দ মানেই হচ্ছে যে ষষ্ঠম বা পঞ্চম বা 5.5 সেকেন্ডে যদি বলে, তাহলে আসলে ওটা ওই এক্স্যাক্ট মোমেন্টেই। আর এক্সাক্ট মোমেন্টের দূরত্ব কীভাবে, ওটা আমরা পরে দেখবো, অনেকে হয়তো পড়েও আসছো। বুঝতে পারছো জিহাদ? হ্যাঁ তাৎক্ষণিক বেগ বের করবা 6তম সেকেন্ড, 6তম বেগ যদি বলে। আচ্ছা তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। ওকে তাহলে মিটিংটা আমি এন্ড করে দিই। আসসালামু আলাইকুম সবাইকে। ওকে এটার পয়েন্টটা কোথায় গেল?